দেখো দেখো, তোমার গাল লাল হয়ে গেছে। এরপর আয়নাকে ইশারা করে বলে, তাই না ভাবি? মিসেস রোদেলা হাসছিলেন ওদের এসব কাণ্ড দেখে। সমুদ্রের দশা নাজুক হলেও প্রকাশ না করে তেজি গলায় বলে, গাল লাল হয় অ্যালার্জি হলে। আমার মনে হয় অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে। ফোনের স্ক্রিন থেকে আয়নার অট্টহাসির আওয়াজ পাওয়া গেল। সমুদ্র সব লজ্জা ভুলে সরাসরি ভিডিও কলের স্ক্রিনের দিকে তাকায়। সমুদ্র রুমে এসে ক্লান্ত শরীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সারাদিন সবার সামনে স্বাভাবিক থাকলেও একদম মনের কোণে ক্ষুদ্রাংশতে হলেও সে ভালো নেই। মনের কোথায় জানি খুব সূক্ষ্ম কিন্তু তীব্র একটা বেদনা অনুভব হয়। এই বেদনার কথা কাউকে বলতেও পারে না। আর তার অনুভূতি মন সব যেন জড় পদার্থের ন্যায় হয়ে গেছে। মাঝে মধ্যে মনে হয় মানুষ না হয়ে টেবিল চেয়ার হলে ভালো হতো। নো ফিলিংস, নো ইমোশন। সে সিগারেট ধরালো। রুমে একা থাকলে, কাজ না থাকলে সে বারান্দায় সিগারেটের ধোঁয়া ছেড়ে সময় পার করে। একাকিত্বকে উপলব্ধি করে। একাকিত্বেরও একটা ভিন্ন ব্যথাতুর সুরতাল আছে। সে যতই হেলথ কনসার্ন হয়ে সুগার, রেডমিট খাওয়া বাদ দিক, কিন্তু সিগারেট ছাড়ে না। ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য চিনি বাদ দিচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, মন কন্ট্রোলে রাখার জন্য ভালোবাসা বাদ দেওয়া লাগছে। সিগারেটের প্যাকেট থেকে চতুর্থ সিগারেট বের করে সময় দেখলো, 1:45 বেজে যাচ্ছে। ঘুম দরকার তার। গতকাল কেবল 4.5 ঘন্টা ঘুমিয়েছে, কিন্তু সে জানে বিছানায় শুলে ঘুম আসবে না। সিগারেট খেতে খেতে রাস্তার দিকে তাকিয়ে রইল। সে ভাবলো ফুসফুস জ্বালানোর ব্যবস্থা আছে, কিন্তু হৃদয় জ্বালানোর কোনো ব্যবস্থা নেই কেন? আচ্ছা, ফুসফুস তো হৃৎপিণ্ডের খুব কাছের সঙ্গী। কোনোভাবে কি ফুসফুস জ্বলতে জ্বলতে হৃদয়ের দহন জ্বালাতে পারে কি? সে আকাশের দিকে তাকিয়ে জ্বলন্ত সিগারেট হাতে রেখে করুণ গলায় গায়, সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি। আচানক মস্তিষ্কের সেরিব্রাম থেকে রেফারেন্স মেমোরি বেশ কিছু মিষ্টি স্মৃতির স্মরণ করিয়ে দেয়। সে ক্রমশ শান্ত হয়ে যায়। ভেতরটায় অশান্ত স্রোত আছড়ে পড়ছে। হুট করে হাতে গরম কিছু অনুভব হয়। তার হুঁশ আসে। দ্রুত হাত থেকে সিগারেট ফেলে দেয়। এরপর ব্যথায় জ্বলতে থাকা হাত দিয়ে মোবাইল ফোন বের করে গ্যালারিতে যায়। গ্যালারির বিশেষ ফাংশনে একটা মাত্রই ছবি রাখা ছিল, একটা মেয়ের ছবি। মেয়েটার মুখে খুব স্নিগ্ধ একটা হাসি। তার পাশে সমুদ্র গিটার ধরে বসে আছে। সমুদ্রের দৃষ্টি মেয়েটার দিকে, আর মেয়েটা হাসছে ক্যামেরার দিকে তাকিয়ে। কোমল তরতাজা বাতাসে মেয়েটার সিল্কি চুল এসে হামি খাচ্ছে সমুদ্রের চোখে মুখে। তবুও সমুদ্রের চোখে বিরক্তি নেই, আছে কেবল একগুচ্ছ মুগ্ধতা। কি জীবন্ত ছবিটা! মনে হচ্ছে এই তো, এই ছবি তোলার সময়টা মাত্র ঘটলো। আচ্ছা, সময়ের কি পুনরাবৃত্তি ঘটে? যদি ঘটে থাকে তবে আবারও এই সময়টায় ফিরে যেতে চায়। প্রকৃতি কি পারবে এই সময়টায়, এই দিনটায় তাকে ফেরত পাঠিয়ে সময় থামিয়ে দিতে? সামান্য হাসলো সে। এত ছেলে মানুষই ভাবনা ভাবলে কিভাবে জগৎ সংসার চলবে? সে রুমে ফিরে আসে। আজকেও একবার চেষ্টা করলো ছবিটা ডিলিট করার, কিন্তু এত সুন্দর ছবিটা ডিলিট দিতে বুক কাঁপে তার। ডিলিট দিলেই হারিয়ে যাবে। এর চেয়ে বরং মস্তিষ্কের সেরিব্রামের ধারণকৃত স্মৃতি নিপাত যাক। সে আস্তে করে বলে, প্রিয় স্মৃতিরা, তোমরা হারিয়ে যাও কোন এক অতলে, ধ্বংস প্লিজ। ঘুম ঘুম চোখে শুতেই ভীষণ মাথা ব্যথা অনুভব হয় তার। 2 দিন বাদে তার বিয়ে। সম্পূর্ণ নতুন এক জীবনে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই রুমে তার উপর তার জীবনে অন্য কেউ আধিপত্য স্থাপন করবে। সবটা তার ইচ্ছেতেই হচ্ছে। জীবন থামিয়ে রাখতে চায় না সে। চলমান এই মানব জীবনে আর 10টা মানুষের মতোই বাঁচতে চায়। অথচ চোখ বুঝলেও আজও অন্য কারো কথা মনে পড়ে। হায় রে জীবন! কাউকে ভুলে যাওয়া কখনো সখনো খুব কঠিন ব্যাপার, কারো জন্য আবার খুব সহজ। পরদিন সকালবেলা একদম আলো ফোটার পর সমুদ্রের ঘুম ভাঙে। ক্লান্তির কারণে গভীর ঘুম হয়েছিল। বেশ ফ্রেশ লাগছে এখন। ফোন হাতে নিতেই অফিসিয়াল সব সব মেসেজ, ইমেল নোটিফিকেশন পেল সে। আজকে বিয়ের আগে লাস্ট ডে অফিস। কালকে শুধু দুপুরে ক্লায়েন্টের সঙ্গে বিশেষ মোলাকাত আছে। ওটা কাজের কিছু নয়, বরং বিনোদনের জন্য আমন্ত্রিত সময়সূচি। বেডে শুয়ে আয়নাকে ইমেল ও মেসেজ করে আজকে ছুটি দিয়ে দিল সে। বিয়ের আগে আর অফিসে আসার দরকার নেই ওর। তবে ইমেলের শেষ ভাগে লিখে দিল খুব কাজ করতে মন চাইলে যেন অনলাইনে কাজ করে ও। এরপর রুম ছেড়ে বের হয়। ড্রয়িং রুমে আম্মুকে পাওয়া গেল। নিউজ পেপার পড়ছেন সে। সমুদ্র মায়ের কাছে যেয়ে বলে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং। নাস্তা দেব? দাও। আব্বু কেমন আছে? ভালো। তোমার বাবার শরীর ভালো? গত 2 দিন ধরে ঠিকঠাক খাচ্ছে ও। সমুদ্রের মন কিছুটা হলেও ভালো হলো। নাস্তা খেতে খেতে সে বলে ওঠে,
আজকে অফিসের সব কাজ ছেড়ে ফিরবো, একটু লেট হবে। প্লিজ জলদি বাসায় আসার জন্য জোরাজুরি করো না। আচ্ছা, কিন্তু একবার আয়নার সঙ্গে শপিংয়ে যেতে হবে। কেন? অনলাইনে এসব সিলেকশন করলো? না, ব্রাইডাল শাড়িটা ডিরেক্ট গিয়ে কিনবে। 1 ঘন্টার মধ্যে ব্লাউজ ওরাই বানিয়ে দিবে। বিকেলের দিকে ওকে নিয়ে যাবি বনানীতে শোরুম। আচ্ছা। সমুদ্র আর কথা বাড়ায় না। বিয়ে করার সিদ্ধান্ত যখন নিয়েছেই সব প্রকার কাজেই তাকে অংশগ্রহণ করতে হবে। ছোট করে দম ফেলল সে। সে ভাবেওনি আসলেই তার বিয়ে হয়ে যাবে এত দ্রুত। 6 মাস আগেও বাবার বিজনেস পার্টনারের বড়লোকের সুন্দরী মেয়ের সাথে বিয়ের কথা চলছিল। ওখানেও কথা আগাচ্ছিল বেশ দ্রুত গতিতে। কিছু আনুষ্ঠানিকভাবে ঘটার আগে সমুদ্র মেয়েটার একটা স্ক্যান্ডালের প্রমাণ পায়। তারপর মেয়েটাকে ভীষণ রকম অপমান করে। মেয়ের বাবা তার বাবার সঙ্গে খুব ঝামেলাও করেছিল, এতে বিন্দুমাত্র চিন্তা ছিল না সমুদ্রের। কিন্তু এই ঘটনার পরপর বাবার হার্ট অ্যাটাক হলো, তখন থেকেই সব বদলে যেতে শুরু করে। আম্মু বাবার অসুস্থতায় ভীষণ ভেঙে পড়ল, বাসার পরিবেশ বদলে গেল। বাবার অপারেশন করতে হয়েছিল, অপারেশনে কোনো প্রকার সমস্যা হয়নি, সাকসেসফুলি সব হয়েছে। বাবাকে হাসপাতাল থেকে যেদিন বাসায় আনা হলো সমুদ্র সবচেয়ে বেশি খুশি ছিল। সেদিন রাতে বাবা তাকে অফিসে সবকিছু হ্যান্ড ওভার করে দেয়, বেশ কিছু কাগজপত্র হাতে তুলে দেয়। ওই সময় সমুদ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে মেডিকেলে পড়েছে, ঢাকায় ব্যাক করার পর প্রাইভেট একটা হসপিটালে কাজ করছে। সে কিভাবে ব্যবসা সামলাবে, কিন্তু তার বাবা নাকি আপাতত অফিসে বসবেন না, তার রেস্ট দরকার। হাঁপিয়ে উঠেছেন সে, এখন কিছুদিন বাসায় পরিবারকে সময় দিতে চান। সমুদ্র ছোটবেলা থেকেই বাবাকে সারাদিন কাজ করে যেতেই দেখেছে। তিলে তিলে নিজের হাতে গড়া ব্যবসা প্রতিষ্ঠানটার মালিক তার বাবা। বাবার পাশে থেকে তার মাও সব ধরনের সহযোগিতা করে এসেছে। দুইজনে মিলেই এতদিন ব্যবসা সামলে এসেছে, যার দরুন ঢাকা শহরে তারা রাজার হালে বসবাস করছে। অভাব কাকে বলে সেটা চোখে দেখেনি, কিন্তু বাবা যখন অবসরে চলে গেল তার মাও অফিসে যাওয়া বাদ দিলেন। মা ভীষণ স্বামী ভক্ত মহিলা, স্বামী অসুস্থ এমত অবস্থায় সে অফিসে যাবে না, স্বামীর সঙ্গেই থাকবেন বলে জানান দিল। সমুদ্র বুঝলো তার মা বাবা অবসর চাচ্ছেন। ওদিকে তাদের বিজনেস পার্টনারের সঙ্গেও রিলেশন ভালো নেই। অফিস গিয়ে তদারকি না করলে কে জানে 2 দিন পর ওরা বিশ্বাসঘাতকতা করবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। না পারতে সমুদ্র ব্যবসার হাল ধরতে রাজি হয়। ওই দিন প্রায় 6 বছর পর তার বাবা তাকে অনুরোধের স্বরে নিজে থেকে কিছু কথা বলে। একটা বিশেষ কারণে তাদের পিতাপুত্রের সম্পর্কের অবনতি হয়েছে, আজও সম্পর্কের সমীকরণের কোনো উন্নতি আসেনি। বাবা নিজে থেকেই কথা বলেছে তার সঙ্গে, এতেই সমুদ্র আবেগে আপ্লুত হয়ে যায়। নইলে কোনোদিনও এত প্যারাদায়ক ব্যবসা সামলাতে রাজি হতো না। সেদিনই বাবা তাকে সাপ বলে দেয় এই বাসায় থাকতে হলে দ্রুত বিয়ে করে সেটেল হতে হবে। মাও ভীষণ জোরাজোরি করে সমুদ্র যেন আর কখনো বিয়ে নিয়ে ঝামেলা না করে। তখন কেবল বাবার অসুস্থতার কথা ভেবে বলে দিয়েছিল, এক প্রকার ওয়াদা করেছিল বিয়ে করতে রাজি সে। তার বাবা মা নেক্সটে যে মেয়েই পছন্দ করবে তাকেই বিয়ে করবে, তবে আক্ট করবে আগে পারিবারিকভাবে। প্রথমেই ঘটা করে কিছু করতে ইচ্ছুক নয় সে, আগে পারিবারিকভাবে বিয়ে করে রাখবে, বাইরের কেউ এ ব্যাপারে জানবে না। পরে সময় মতো বউ বাড়িতে আনবে, বড় অনুষ্ঠান হলে হবে পরবর্তীতে। কে জানতো বাবা অসুস্থ থাকলেও তার কোনো পরিচিত ভার্সিটির ফ্রেন্ডের মেয়ের সাথে বিয়ে পাকা করে ফেলবে, তাও এত দ্রুত। সমুদ্রের সব শর্তেই মেয়ে পক্ষ রাজি, সবই ভাগ্য, নিয়তিতে তার সঙ্গে আয়না আছে, এজন্য এত ঝড়ঝাপটা চললেও ওর সাথে বিয়ে হচ্ছে। যে ভাগ্যে থাকে তাকে এমনই সহজভাবে প্রাপ্তিস্বরূপ পাওনা চায়, আর যারে চায় সে যদি ভাগ্যে না থাকে তাহলে সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধ করলেও পাওন যাইব না। অফিসে আজ বেশ কিছু মিটিং করেছে সে, কয়েকবার আয়নার ডেস্কেও চোখ গেল, ওর ডেস্ক ফাঁকা। সমুদ্র লাঞ্চ ব্রেকের আগে অনলাইন মিটিংয়ে বসলো, তার আগে শিডিউল দেখে নেয়, বিকেলের দিকে বের হতে হবে, এর আগে কাজ সব গুছিয়ে রাখতে হবে। আয়নার আজ দেরি করে ঘুম ভাঙে, 11টার পর উঠে সে। হুট করে অনেক ঘুম কোথা থেকে ভর করেছে চোখে। সে ঘুম থেকে উঠে ফোন হাতে নেয়। সমুদ্র তাকে 6:30টায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছে, আর 6:35 একটা অফিসিয়াল ইমেল দিয়েছে। সে মেসেজ খুলতেই হতবাক হলো, গুড মর্নিং উইশ করেছে তাকে। এই প্রথম কোনো ছেলে তাকে সকালে গুড মর্নিং উইশ করলো, তার মন ভালো হয়ে যায়। সে হেসে দিল, আবার আফসোস হলো কেন এত বেলা করে উঠে গুড মর্নিংটা হারিয়ে ফেললো। ইমেল খুলে দেখলো তাকে ছুটি দিয়ে দিয়েছে, আজ ছুটি না দিলেও সে যেত না। পরক্ষণেই তাকে বেশ চিন্তিত হতে দেখা গেল। সে মনে মনে ভাবে সমুদ্রের কাছ থেকে বিষয়টা লুকানো কি ঠিক হচ্ছে? ওর তো আয়নার ব্যাপারে সবটা জানার অধিকার আছে, কি করবে সে? জানিয়ে দিবে সবটা?
আয়না ফ্রেশ হয়ে রুম ছেড়ে বের হতে মিলি দৌড়ে এলো, তার পায়ের কাছে ঘেসে দাঁড়ালো। সে মিলিকে গুড মর্নিং বলল। উত্তরে মিলি লেজ নাড়িয়ে মিউ মিউ বলে। এরপর দাদা দাদি আলিয়া এমনকি হালিমা বুয়াকেও সে এই বেলা 11টায় গুড মর্নিং উইশ করে। আলিয়া তখন কর্নফ্লেক্স খাচ্ছিল। সেই প্রথম আপাকে সকালবেলা উঠে এত খুশি দেখলো। ওর আবার কি হলো? সবাইকে গুড মর্নিং বলছে, এমন আচরণ আজই প্রথম। সে আমলে নেয় না, বরং নিজের আপাকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। আপাকে আজ অন্যরকম সুন্দরী লাগছে। হালিমা বুয়া পরোটা আর সবজি তুলে নিয়ে বললেন, আপামনি, আপনারে একদম ঝাক্কাস রূপবতী লাগছে। আপনার বিয়ের ফুল ফুটে গেছে তবে। আয়না বলে ওঠে। বিয়ের ফুল কিভাবে ফোটে হামিলা খালা? হালিমা বুয়া বেশ জ্ঞানী ভাব ধরে বলে, প্রত্যেকটা মেয়ের জন্মের সময় ভাগ্য নির্ধারণ করা থাকে। নির্ধারিত মানুষটা জীবনে আসলে ভাগ্য ফুল ফোটে, তখন মেয়েদের রূপ বেড়ে যায়। আপামনি, আজকে আপনারও ভাগ্য ফুল ফুটছে। এজন্য দেখেন কি সুন্দর লাগছে আপনারে, কারো নজর না লাগুক। আয়না সামান্য হাসলো। গতকাল সে আর আলিয়া পার্লার থেকে ফেসিয়াল করে এসেছে, এজন্য বুঝি ফর্সা ফর্সা লাগছে, নাকি আসলে সমুদ্রের জন্য তার ভাগ্য ফুল ফুটেছে। সে লাঞ্চ ব্রেকে কল লাগায় সমুদ্রকে। প্রথমবার ধরল না, দ্বিতীয়বার সমুদ্র কল ধরে একটু লো ভয়েসে বলে, হ্যাঁ না বলো, কিছু বলবে? তখন ফোনের ভেতর থেকে আয়না অন্য মানুষের আওয়াজ পেল। সমুদ্র বলে, মিটিং আছে, অফিসিয়াল কিছু বলবে? না। ব্যক্তিগত কিছু? হুম। সমুদ্র লো ভয়েসে বলে ওঠে, তাহলে বিবি সাহেবের পার্সোনাল স্পেস লাগবে, তাই তো? সেজন্য একটু অপেক্ষা করুন, আমি 4টার মধ্যে তোমার বাসার সামনে আসবো, তারপর শপিংয়ে যাব। আয়নার কেমন শিহরণ বয়ে যায়। সমুদ্র এত সুইটভাবে কথা বলতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। সে কল কেটে দিল। তারপর প্রায় 2 ঘন্টা ধরে সাজুগুজু করলো। গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে নেয়। সত্যি 4:30টার মধ্যে সমুদ্র তার বাসার নিচে উপস্থিত হয়। আয়না গ্যারেজে নেমে গিয়ে গাড়িতে উঠে পড়ে। সমুদ্র সোজা বনানীর উদ্দেশ্যে ছুটে। গাড়িতেই সমুদ্র বলে ওঠে, কিছু বলার ছিল নাকি? হ্যাঁ, বলো। আমি আসলে আপনার থেকে কিছু হাইড করতে চাই না। বয়ফ্রেন্ড আছে নাকি? থাকলে মিট করাই দাও, ট্রিট নেই জামিন ল থেকে। আয়না বিস্ফোরিত চোখে তার দিকে তাকায়। কারো হবু স্বামী এই বিষয়টা এত সহজভাবে নিবে বলে মনে হয় না তার। সমুদ্র গাড়ি চালাতে চালাতে বলল, কি হলো, কি ভাবছো? বয়ফ্রেন্ড আবার আবেগে হাত কেটে ফেলেছে নাকি? আয়না বুঝলো নিশ্চয়ই মজা নিচ্ছে ও, কিন্তু আয়না মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র যেন এবার সিরিয়াস হলো। সে বলে ওঠে, কি হয়েছে? আসলে আসলে নকলে যা বলার বলে ফেলো। নকলে কি প্রেমিক আছে? সমুদ্র। সমুদ্র একটু হতভম্ব হলো। এই প্রথম মেয়েটা তাকে তার নাম ধরে ডাকলো। নিজের নামটা তার এমনিতেই খুব পছন্দ, আজকে আরো বেশি পছন্দ হওয়ার একটা কারণ পেল। সে বলে, বলো। আমার একটা অসুখ আছে। সবারই অসুখ থাকে, অসুখ আছে জন্য আমরা ডাক্তারি পড়ি। তো অসুখটার জন্য ভবিষ্যতে ইম্প্যাক্ট পড়লে? পড়লে পড়বে। উফ, আপনি বুঝছেন না কিছুই। সমুদ্র গাড়ি থামিয়ে পার্ক করলো রোডের এক সাইডে। এরপর বলে, অসুস্থতা নিয়ে এত আপসেট কেন হচ্ছে? আয়না মাথা নিচু করে বলে ওঠে, আমার পিসিওএস আছে। মানে যদি আমি কখনো মা না হতে পারি তখন তো আপনাকে ঠকানো হবে। এই জন্যই আপসেট হচ্ছি। আমি চাই না আমার অসুখ লুকিয়ে আপনার সঙ্গে প্রতারণা করতে। সমুদ্র তাকে অবলোকন করলো দুবার, তবে কিছু বলল না। আয়না তাকে চুপচাপ থাকতে দেখে বেশ ভয় পায়, আবার হতাশাও কাজ করে। কেন যে তার এই সমস্যা দেখা দিল? আর বাকি মেয়েদের মতো স্বাভাবিক হলে কি সমস্যা হতো? সে হতাশাগ্রস্ত গলায় বলে, আপনি চাইলে বিয়ে ভেঙে দিতে পারেন, আমি আপত্তি করব না। সমুদ্র এবার বলে ওঠে। রোগবালাইয়ের ক্ষেত্রে ডাক্তারের চেয়ে শিক্ষক বেশি পণ্ডিত করলে তো মুশকিল। আয়না তার কথা কিছুই বুঝে না, তাও শুধালো, আপনি এই অসুখ সম্পর্কে জানেন নিশ্চয়ই? তোমার চেয়ে ভালো জানি। এরপর আয়নাকে অবাক করে দিয়ে সমুদ্র খুব সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, অসুস্থতার জন্য গিল্ট ফিল করছো কেন? অসুস্থতা সৃষ্টিকর্তা প্রদত্ত, কারো হাতে কিছু করার নেই। তবে সৃষ্টিকর্তা মানুষের উচিলাতেই অসুস্থতার আরোগ্য লাভ করার সমাধান দিয়েছেন। আমরা ডাক্তাররা তো আছি সমাধান দেওয়ার জন্যে। তাছাড়া পিসিওএস খুব কমন একটা রোগ, সারা বিশ্বে এই সমস্যা ফেস করছে মেয়েরা। প্রপার ট্রিটমেন্ট, হেলদি লাইফস্টাইল অনুসরণ করলে অসুবিধা সেরে যায়। আপনার তাহলে আমার অসুখ নিয়ে কোনো সমস্যা নেই? অসুখ নিয়ে সমস্যা থাকলে ডাক্তারি কেন পড়তাম? আয়না সামান্য হাসলো। সে বেশ রিলিফ ফিল করে। এখন আর কোনো চিন্তা নেই তার। সমুদ্র বলে ওঠে, নামো, শোরুম সামনে। আয়না গাড়ি থেকে নেমে শোরুমে ঢুকে পড়ে। গতকাল রাতে সমুদ্রের রেফারেন্স অনুযায়ী একটা লাল গোল্ডেন পাড়ের কাতান শাড়ি সিলেক্ট করে রাখা হয়েছিল। সেলসম্যান সমুদ্রের সামনে আয়নাকে জিজ্ঞাসা করলো, ম্যাম, আপনার ব্লাউজ ফিটিংয়ের জন্য কোন সাইজ ব্যবহার করব?
আয়নার তখন ভীষণ লজ্জা লাগলো। আস্তে করে বলে, মিডিয়াম। ওকে, আধা ঘন্টা অপেক্ষা করুন ম্যাম। আধা ঘন্টা কি করবে ভেবে পাচ্ছিল না তারা, এজন্য আয়না দোকানের বাকি কালেকশন দেখতে থাকে। তার চোখ গিয়ে আটকায় একটা সেমি ব্রাইডাল খয়েরি লেহেঙ্গার দিকে। তার ইচ্ছা ছিল পাকিস্তানি ব্রাইডদের মতো লেহেঙ্গা পরার, কিন্তু তার আগে সমুদ্র শাড়ি পরতে বলল। অবশ্য সমুদ্রের ইচ্ছা অনুযায়ী বিয়ের দিন সাজবে, এতেই খুশি সে। সেলসম্যান আয়নার মনোভাব বুঝি ধরে ফেলল। সে বলল, ম্যাম, এই লেহেঙ্গাটা আমাদের বেস্ট কালেকশন, আপনি চাইলে দেখতে পারেন। সমুদ্র পাশে দাঁড়িয়েছিল। আয়না দ্রুত বলে, না না, দরকার নেই। আপনাকে খুব মানাবে ম্যাম, ট্রায়াল দিয়ে দেখেন। না না, লাগবে না। তখন সমুদ্র বলল, ট্রায়াল দিয়ে দেখো। সেলসম্যানকে আর পাইকে সঙ্গে সঙ্গে লেহেঙ্গা আয়নার হাতে দিয়ে দিল। ট্রায়াল রুমের পথও দেখিয়ে দেয়। শোরুমটায় ব্রাইডাল সেমি ব্রাইডাল কালেকশন থাকে, বেশ নামি দামি ব্র্যান্ডের শোরুম। এখানকার সব আউটফিট বেশ এক্সপেন্সিভ, এজন্য কাস্টমারও হাতে গোনা। সমুদ্র তাকে ট্রায়াল রুমে পাঠিয়ে দিয়ে একদম ট্রায়াল রুমের বাইরে অপেক্ষায় থাকে। একটু পর আয়না বের হয়ে আসলো। সমুদ্র তখন ফোন চালাচ্ছিল। আয়নাকে বের হতে দেখে ওর দিকে চোখ তুলে তাকালো, এরপর আস্তে করে বলে, মার্শাল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। আয়না একটু উৎকণ্ঠা বোধ করে, ভীষণ রকম লজ্জা লাগলো। ইদানিং কি যেন হয়েছে তার। সমুদ্র সামনে আসলেই লজ্জা লাগছে। সমুদ্র তার সামনে এসে দাঁড়ালো, তখনই ভারী দোপাট্টা কাঁধ থেকে পড়ে যেতে ধরলে খপ করে ধরে ফেলে সেটা সমুদ্র। বাহুতে পুরুষের স্পর্শ লাগে, বেশ খানিক কেঁপে উঠে আয়না। সমুদ্র দোপাট্টা কাঁধে তুলে দিয়ে সম্পূর্ণ ওড়না পেছন থেকে ঘুরিয়ে এনে ডান হাতে পাটটা গুজে দিল। আয়না চোখ নিচু রেখে দাঁড়িয়েছিল। সমুদ্র বলে, লেহেঙ্গা পরেই থাকবে? আয়না দ্রুত ট্রায়াল রুমের দিকে ছুটে দরজা লাগিয়ে দেয়। সমুদ্রর হাসি পেল বেজায়। 2 মিনিট না যেতে আয়না ভেতর থেকে বলে, আছেন আপনি? আবার আটকে গেছো নাকি? আরে না, আসলে আই নিড হেল্প। আপনি কাউকে ডেকে আনতে পারবেন, কোনো ফিমেল স্টাফকে? দরজা খোলো। আয়না দরজা খুলে দিতে সমুদ্র ট্রায়াল রুমের ভিতরে ঢুকে পড়ে। ছোট রুমটার দরজা অটো লেগে যেতে ধরে। আয়না হকচকিয়ে উঠে বলে, আপনি কেন আসলেন? হেল্প করতে। আয়না কিছু না বলে অসহায় মুখে তাকিয়ে থাকে। এর অর্থ হলো প্লিজ যান এখান থেকে। মুখে বলে ওঠে, কেউ দেখলে খারাপ ভাববে। সমুদ্র সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। সে আয়নার দিকে তাকায়। ট্রায়াল রুমের হলদে আলোয় ওকে আরো বেশি সুন্দর লাগছে। মিররের দিকে তাকিয়ে ওর প্রতিবিম্ব দেখলো। হুকের সঙ্গে চুল আটকে গেছে, নিশ্চয়ই হুক থেকে চুল মুক্ত করতে পারছে না। সে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষের এত ঝামেলা। এরপর মিররের দিকে তাকিয়ে নিজের হাতটা ওর পিঠের দিকে নিয়ে গিয়ে হুক থেকে চুল মুক্ত করে দিল। মুখে কেবল এক্সকিউজ মি বলল। আয়নার সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নিঃশ্বাস এক প্রকার বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। সমুদ্র কাজ শেষ করে রুম ছেড়ে বের হয়। আয়নাও চেঞ্জ করে ফিরে আসে। ততক্ষণে ব্লাউজ মেকিংয়েরও কাজও শেষ। সেলসম্যান জিজ্ঞাসা করলো, ম্যাম, লেহেঙ্গাটা সঙ্গে অ্যাড করব? আয়না বলে, না লাগবে না। সে সামনে এগিয়ে গেল। সোফায় বসে সমুদ্রের আসার অপেক্ষা করতে থাকে। ক্যাশ কাউন্টারে সমুদ্র দাঁড়িয়ে বলে ওঠে, শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাকেও দিয়ে দেন। ক্যাশ কাউন্টারের মহিলা বলল, ম্যামকে লেহেঙ্গায় মানাবে অনেক। হ্যাঁ, এর জন্যই তো নিচ্ছে। ওর পছন্দ হয়েছে খুব। স্যার, আপনি ম্যামকে অনেক কেয়ার করেন দেখছি। শি ইজ ভেরি লাকি। সমুদ্র উত্তরে কেবল মুচকি হাসে। আয়না জানলো না সমুদ্র শাড়ির সঙ্গে লেহেঙ্গাটাও তাকে কিনে দিয়েছে। প্যাকেট হাতে বেরিয়ে আসে দুজনে। পূর্ণিমা রাত, আকাশে থালার মতো সোনালী রঙের বিশাল বড় চাঁদ উঠেছে। আজকের আকাশ একদম পরিষ্কার। আয়না যখন বাসার সামনে নামলো, সমুদ্র প্যাকেট হাতে তুলে দিয়ে বলে, কাল দেখা হবে। আয়না আকস্মিক একটু চমকায়। আগামীকাল তাদের দুইজনের আলাদাভাবে গায়ে হলুদের ঘরোয়া আয়োজন হবে দুপুরে। এরপর সন্ধ্যায় মেহেদি উৎসব। ওই সময় সমুদ্রও আসবে। আয়না আগামীকালের অনুষ্ঠানের কথা ভাবতে একটা ফাঁকা ঢোক গিলল। সমুদ্র তখনও গাড়ির ভেতর বসেছিল। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, তুমি আজ থেকে আমার সঙ্গে থাকতে চাচ্ছ নাকি? আয়না তখন অন্য চিন্তায় বিভোর ছিল, শুনেনি ঠিকঠাক। আয়নার মুদ্রাদোষ হলো, কোনো কথা ঠিকমতো না শুনলেও কথা ঠিকই বলে ফেলে। আজও ব্যতিক্রম হলো না। সমুদ্র খানিক হতবুদ্ধি হয়ে পড়ে। এরপর আস্তে করে বলে, মেয়ে তো পরে তার ছেড়ে দিচ্ছে। তারপর বলল, গাড়িতে উঠে পড়ো তাহলে। মা কিছু জিজ্ঞেস করবে বলে দিব বৌমা বিয়ের আগে থেকে শ্বশুরবাড়ি যেতে চায়, বাপের বাড়িতে আর মন বসছে না। আয়না ভড়কে গিয়ে সামান্য দূরে সরে এসে বলে, মজা করছিলাম, আমি আসি। গুড নাইট। আয়নার সঙ্গে সঙ্গে একবার তার দিকে তাকালো। সে গাড়ি টান মেরে চলে গেল। সে বাড়ি ফিরতে আলিয়া বেশ উৎসাহ নিয়ে প্যাকেট কেড়ে নিল। বিয়ের শাড়ি দেখার জন্য সকাল থেকে মনে মনে এক্সাইটেড সে।
আয়না সরাসরি বাবার কাছে গেল। বাবা বাসায় থাকলে বাইরে থেকে ফিরে এসে বাবাকে জানায় যে ঠিকমতো ফিরে এসেছে, আর বাবা বাসায় না থাকলে ফোন দিয়ে জানায়। আয়না যখন বাবার সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে আলাপ করছিল তখন আলিহা ফিরে এসে বলল, আপা, 2টা আউটফিটই দারুণ হয়েছে। আয়না বাবার সঙ্গে কথা বলা বাদ দিয়ে বলে, দুটো আউটফিট কই পেলি? একটাই তো নিলাম। আলিয়া মাথা ঝাঁকিয়ে না বোধহয় অর্থ প্রকাশ করে বলে, না, একটা শাড়ি, অন্যটা লেহেঙ্গা। লেহেঙ্গা শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আয়নার ভ্রু কুঁচকে যায়। সে দ্রুত বেগে নিজের রুমের দিকে ছুটে। আলিয়া একবার বাবাকে দেখলো, পরক্ষণে বড় আপার যাওয়ার পানে তাকালো। ফাহাদ সাহেব জিজ্ঞাসা করলো, কি হলো তোমাদের দুই বোনের? আলিয়া উত্তর দিল হাসি মুখে, বাবা, আপার বিয়ের শাড়ি আনপ্যাক করেছি, খুব সুন্দর, ওটা নিয়েই ব্যস্ত আমরা, বলে আপার কাছে যেতে লাগলো। ফাহাদ সাহেবও খুশি হলো। বিয়ের অনুষ্ঠান নিয়ে তার 2 মেয়ে আজকে সকাল থেকে খুব খুশি। সে গতকাল থেকেই ছুটি নিয়েছেন। বাসায় আয়োজনের সব তদারকি করা লাগছে। ভাবলেন শাইলাকে ফোন দেওয়া উচিত একবার। আয়না নিজের বিছানায় ট্রায়াল দেওয়া খয়েরি রঙের লেহেঙ্গাটা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়। নিজের হাত দিয়ে লেহেঙ্গাটা ছুঁয়েও অবাক লাগছে যে আসলেই এটা তার বাসায় কিভাবে সম্ভব। সে তো না করে দিয়েছিল, সেলসম্যান ভুলে দিয়ে দিল নাকি? সঙ্গে সঙ্গে সেই শপিং ব্যাগ থেকে ক্যাশ মেমো তুলে নেয়। পেমেন্ট রিসিটে 2টা আউটফিটের প্রাইজই দেওয়া। লেহেঙ্গার দাম 2.5 লাখ টাকা দেখে তার চোখ কপালে। সমুদ্র এত দাম দিয়ে তাকে কিনে দিল শুধুমাত্র তার পছন্দ হয়েছে বলে। আয়নার এটা ভাবতেই খুব খুশি লাগলো। মনের মধ্যখানে কেমন হিমেল হাওয়া বয়ে যায়। চারিপাশে রঙিন প্রজাপতি উঠতে লাগে বোধহয়। আলিয়া তার পাশে এসে দাঁড়ায় এবং বলে, আপা, এই লেহেঙ্গা মেহেদির অনুষ্ঠানে পরো, একদম হানিয়া আমিরকে ঝাঁপিয়ে যাবে। আয়না মৃদু হেসে এরপর বলল, পাগল তুই? আলিয়া কি হলো কে জানে আপার হাত জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে বলল, আপা, আমার কান্না পাচ্ছে, তোমার বিয়ে হয়ে গেলে আমরা বাসায় একা কিভাবে থাকবো? শত শত আয়োজন যেন মুহূর্তের মধ্যেই বৃথা যায়। এক হাতে নতুন সম্পর্কের আহ্বানের চিহ্ন, অন্য হাতে পুরাতন সম্পর্কের বাঁধন ছেঁড়ার ব্যথা। আয়না আলিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি তো এক্ষুনি যাচ্ছি না, পরেরটা পরে দেখা যাবে। আলিয়া মুখ ভোতা করে বলে, তোমাকে যেতেই দিব না, ভাইয়াকে বলবো উনি যেন এখানে আসেন থাকতে, তোমরা আমাদের সাথেই থাকবে। আয়না বেশ শব্দ করে হাসে। আগামীকালের প্রস্তুতি নিয়ে 2 বোন ব্যস্ত হয়ে যায়। সময় সাময়িককালে বাঙালি ইয়াং মেয়েদের মধ্যে পাকিস্তানি ড্রামা, ওদের সাজগোজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। মেয়েরা পাকিস্তানি জামা, মেকআপ, নায়ক নায়িকা সহ সবকিছুর ফ্যান হয়ে গেছে। আয়না আলিয়াও ব্যতিক্রম নয়। ওরা মেহেদি অনুষ্ঠানে পাকিস্তানি ড্রামার নায়িকার মতো সাজবে বলে পরিকল্পনা করেছে। ফাহাদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আগামীকাল বাসায় ছোট একটা অনুষ্ঠান করবেন, পরশু বড় করে অনুষ্ঠান। আক্তের অনুষ্ঠান পরশুদিন। পরশুদিনের অনুষ্ঠানের আয়োজন নিয়ে বেশ বিচলিত সে। সব ঠিকঠাক হবে তো? একাকী বোধ করতে লাগলেন সে। আয়নার মা আয়না যখন 6th গ্রেডে পড়ে তখন মৃত্যুবরণ করে। 2টা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে বেশ বিপদে পড়ে যান। আলিয়া তখন 3তে পড়তো। এত ছোট বাচ্চা মেয়ে নিয়ে সে যেন সর্বহারা হয়ে পড়েন। গ্রাম থেকে বাবা মা আসলেন বাচ্চা দুটোকে দেখার জন্যে। তখন থেকেই আব্বা আম্মা তার বাসায় থেকে আসছেন। তার মা বাবাও আয়না আলিয়াকে চোখে হারায়। বিপত্তিক পুরুষ সে। উঠতি বয়সী টিনেজ মেয়ে দুটোকে নিয়ে আত্মীয় স্বজনরা বেশ বাঁকা কথা বলতো। তারই আপন ভাই বলেছিল মেয়ে দুটা বিগড়ে যাবে, মা মরা মেয়ে নষ্ট উশৃঙ্খল হবে, কিন্তু না, তার মেয়ে দুটো বেশ ভদ্রনম্র। বড় হওয়ার পর যারা ওদের দেখে সবাই প্রশংসা করে বলে মেয়ে দুইটা এত মিষ্টি। বাবা হিসেবে তখন দুশ্চিন্তা মুক্ত লাগে। পড়ালেখায়ও ভালো 2 বোন। ফাহাদ সাহেব নিজেও মেধাবী ছিলেন ছাত্র জীবনে। বিসিএস দিয়ে সরকারি কর্মকর্তা হন। এখন বেশ উচ্চ পদে আছেন। ক্ষমতা সম্মান অনেক আছে তার। সম্পদ টাকাও আছে ভালো পরিমাণে। সৎ পথে উপার্জন করেন বিধায় খুব সম্পদ নেই, তবে আপার মিডল ক্লাস যাকে বলে সেরকম লাইফ লিড করছেন। সে শাইলাকে কল লাগালো, সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ফাহাদ সাহেব বলে, তোমাকে বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ কেন? তুমি না হলে আয়ুর এত ভালো ঘরে বিয়ে দিতে পারতাম কিনা সন্দেহ। এখন নিজেকে খুব দায়মুক্ত লাগছে। আমি মারা গেলেও আর চিন্তা থাকবে না। আমার মেয়ের দায়িত্বে এখন আরেকজন ভাগিদার। আর আয়ুর কাঁধে শক্ত হাত থাকলে আলিয়াকে নিয়ে ভাবতে হবে না। আয়ু ঠিকই ছোট বোনকে আগলে রাখবে। মেঘ, এসব কি ভাবছো? তুমি নাতি নাতনিদের নিয়ে স্কুলে যাবে, বুঝলে? উল্টাপাল্টা ভাবনা বাদ দাও। তুমি এখনো ইয়াং ম্যানই আছো। সৃষ্টিকর্তার যা ইচ্ছা। যাই হোক, তোমার কথা অনুযায়ী ওদের 2 বোনকে গতকাল বাইরে ঘুরতে দিয়ে গিয়েছিলাম। কালকে থেকে দুজনেই খুব খুশি। কি করছে ওরা এখন? বিয়ের জামা কাপড় নিয়ে কি সব করছে, কি সব বলে কিছুই বুঝি না। গতকাল 2 ঘন্টা ধরে পার্লারে কি জানি করলো, এসব মাথার উপর দিয়ে যায় আমার।
এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের বোঝা খুব কঠিন। আগামীকাল দাওয়াত থাকলো, সন্ধ্যার মধ্যে আসবে। আয়না যদি কিছু মনে করে, রিয়াক্ট করলে? না করবে না, তাছাড়া তোমার থেকে কিছু সাহায্যও দরকার, আশা লাগবে তোমাকে। আচ্ছা, আসবো। ফাহাদ সাহেব ফোন রাখলেন। ফাহাদ ইসলাম তার সার্টিফিকেট নাম, কিন্তু মেঘ বলে গুটি কয়েক মানুষ তাকে ডাকে। সমুদ্র সকাল থেকেই সামান্য বিরক্ত। সাদা আসমানি মিশেল রঙের পাঞ্জাবি পরে বর্ষে বসে আছে। তাকে ঘিরে আত্মীয়দের এত শোরগোল আর ভালো লাগছে না। সে চাচ্ছে এইসব হলুদ সবুজ যা করবে তাড়াতাড়ি করুক। দুপুরে তাকে বেরোতে হবে বিশেষ মিটিংয়ে। ক্লায়েন্টের কোনো রকম মনোরঞ্জনের ঘাটতি থাকলে চতুর্থ প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। কিন্তু তার বাড়ির লোকদের এতে কোনো মাথা ব্যথা নেই, তারা নিজেদের মতো ব্যস্ত। সে বাসার ড্রয়িং রুমে বসে আছে, একটু পর তাকে হলুদ লাগাবে। সে ঘড়ি দেখলো 12টার বেশি বাজে, 2টোর আগেই পৌঁছাতে হবে। মিসেস রোদেলা এসে বলে, মুখটা গোমরা করে রেখেছিস কেন? যা করার জলদি করো, 2টার আগে আমাকে প্লিজ মাফ করে দিও। মিসেস রোদেলা হাসলেন। মা আজকে খুব পরিপাটি করে সবুজ রঙের শাড়ি জড়িয়েছেন গায়ে। তার বাবাকেও সবুজ পাঞ্জাবিতে দেখা হলো। বাবা মা ম্যাচিং জামা পরেছে, নিশ্চয়ই পিউয়ের বুদ্ধি এসব। একটু পর পিউকেও দেখা গেল, সে অবশ্য হলুদ রঙের শাড়ি পরেছে। বোনকে দেখে অবাক হলো সে। শাড়ি পরার জন্য ওকে বেশ বড় বড় লাগছে, বিশ্বাসই হচ্ছে না এটা তার ছোট্ট বোন। হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমুদ্রকে ড্রয়িং রুমের মাঝে বসানো হয়েছে। ফ্লোরিং করে সুন্দর করে বসার ব্যবস্থা, পেছনে গাঁদা ফুল দিয়ে সাজানো স্টেজের মতন করে ডেকোরেশন করা, সামনে এক গাদা খাবার। সবার আগে হলুদ লাগাতে তার মা বাবা আসলো। মিসেস রোদেলা অল্প হলুদ হাতে নিয়ে তার আদরের পুত্রের কপালে হলুদ ছোঁয়ালেন। 2 সেকেন্ডের ব্যবধানে মিসেস রোদেলা চোখ টলমল করে ওঠে। সে আঁচলে মুখ ঢেকে একটু কাঁদলেন। ইশরাক রহমান বলে ওঠে, ছেলের বিয়ে দিচ্ছ, কাদার কি হলো? ছেলেকে তো আর ঘর জামাই পাঠাচ্ছ না যে তোমাকে রেখে শ্বশুর বাড়ি যাবে। মিসেস রোদেলা কান্না ভেজা গলায় বলে, আবেগ, তুমি ওইসব বুঝবে না। তোমার ডাক নামটাই কেবল আবেগ। মনের ভিতরে আসলে তোমার কোনো আবেগই নাই। তুমি একটা নিরাবেগ মানুষ। ইশরাক রহমান বুঝে পেলেন না আসলে কি এমন ভুল বলল, কিন্তু স্ত্রীর সঙ্গে তর্কে গেলেন না। বুদ্ধিমান মানুষ স্ত্রীর সঙ্গে তর্কে যায় না, সে যথেষ্ট বুদ্ধিমান। ইশরাক রহমান ছেলের গালে হলুদ লাগিয়ে দিয়ে সামনে থাকা বাহারি রকমের খাবার থেকে ছেলের সবচেয়ে পছন্দ লাড্ডু সেটা মুখে তুলে দিলেন। ছেলেটা ছোট থেকেই লাড্ডু আর কালোজাম মিষ্টি পছন্দ করে। বাবা যখন লাড্ডু হাতে তুলে তাকে খাইয়ে দিল, সমুদ্র বেশ খানিকটা অবাক নয়নে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবার তাহলে খেয়াল আছে তার লাড্ডু প্রিয়। তার বাবা সরে আসতে চাইলে সে আলতো করে হাতে গিয়ে বলে, আব্বু। ইশরাক রহমান থেমে গিয়ে বলে, কি? সমুদ্র সামনে ট্রে থেকে একটা কালোজাম মিষ্টি তার বাবার মুখে তুলে দিল। মিসেস রোদেলা পিতা পুত্রের এমন সুন্দর মুহূর্ত দেখে খুশিতে আপ্লুত হলো। সে সমুদ্রের কপালে 2টো চুমু খেয়ে বলল, অনেক সুখী হো। সমুদ্র বলে, দোয়া করো। ইশরাক রহমান বলে ওঠে, দোয়া সব সময় করি যেন তোমরা খুশি থাকো। বাবার সঙ্গে সে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করলো। কতদিন পর সে বাবাকে জড়িয়ে ধরল তার মনে করতে পারল না। ছেলে ও মেয়েরা বড় হওয়ার পর মেয়ে ও ছেলের 2 জাতির ক্ষেত্রে বাবার সাথে সম্পর্ক ভিন্ন 2 রকমের হয়। মেয়েরা বাবাদের সঙ্গে ঝগড়া করে, আবার একটু পর বাবা বাবা বলে ডেকে আবদার করে। বাবারাও মেয়েদের প্রতি বেশি নরম থাকে, কিন্তু ব্রাউন ফ্যামিলিতে ছেলেদের একটা সময় পর বাবার সঙ্গে একটা দূরত্ব চলে আসে। যদি আবার তাদের মধ্যে ইগো রিলেটেড কোনো ঝামেলা থাকে, তাহলে কতদিন পর পর কথা বলে নিজেরাই ভুলে যায়। সমুদ্রের বেশ ভালো লাগছে। বাবা মা সরে যাওয়ার পর মিসেস ইভানা আসলেন, সঙ্গে তার ছেলে শ্রাবণও ছিল। ইভানা সমুদ্রের গালে হলুদ লাগিয়ে মোটা হলুদ খামে টাকা গিফট দিতে গিয়ে বলে, না করবি না একদম। সমুদ্র উপহার গ্রহণ করে বলে, এটার তো দরকার। শ্রাবণ বলে ওঠে, ভাইয়া তোমার তো সেই ইনকাম হচ্ছে। সমুদ্র বলে ওঠে, তুইও বিয়ে কর, তোর ইনকাম হবে তাহলে। শ্রাবণ বলে, আগে তো বিয়ের কথা মুখেই নিতা না, আজ আমাকে বিয়ে দেওয়ার অফার দিচ্ছ? আমি একা কেন ফাঁসাবো, সঙ্গে তোকে নিয়ে ফাঁসি। ভাই এরকম ভাবে আমিও ফাঁসতে চাই। ভাই তোমার কোনো শালি আছে? থাকলে লাইন সেট করে দাও। পড়াশোনা নাই, আবার বিয়ে করবেন উনি। সিজিপিএ দেখেছিস নিজের? এই সিজিপিএ দেখলে মেয়ের বাপ ভুলেও বিয়ে দিবে না। আম্মু বিয়ে দাও, বিয়ে দিলে পড়াশোনায় মনোযোগ আসবে। সমুদ্র সহ উপস্থিত সকলেই হেসে ফেলে। না হেসে উপায় নেই। শ্রাবণ ছেলেটা এত বেশি সার্কাজম করতে পারে। বড়রা হলুদ মাখিয়ে দিয়ে ডাইনিংয়ে দুপুরে খেতে যায়। তখন ড্রয়িং রুমে কেবল ছোটরা উপস্থিত ছিল। শ্রাবণ, পিউ আর তাদের কিছু কাজিন এসে দাঁড়ালো সমুদ্রকে ঘিরে। সমুদ্র ভ্রু কুচকে বলে, কি? শ্রাবণ বলে,
ভাইয়া বলো তো, চিকেন ফ্রাই করার আগে মুরগিকে হলুদ মশলা দিয়ে মাখানো হয় কেন? সমুদ্র ভ্রু কুচকে রেখেই বলে। আমি কিভাবে জানবো? তার উত্তর শোনার আগে সব কাজিন হলুদ নিয়ে তার উপর হামলে পড়ে। মুখে, হাতে, পায়ে, মাথায় এমন কোনো জায়গা নেই যেখানে হলুদ মাখায়নি তারা। এত দ্রুত এমন আক্রমণে সমুদ্রের তাল ছুটে যায়। সে তটস্থ হতে পারে না। তাকে হলুদ দিয়ে পুরো মাখামাখি করে ফেলার পর শ্রাবণ জবাব দিল, হলুদ দিয়ে ম্যারিনেট করলে স্বাদ বাড়ে, বুঝলে ভাইয়া? খাওয়ার সময় টেস্ট বেশি লাগে। সমুদ্র শ্রাবণের কাঁধে কিল মেরে বলল। বেয়াদব কোথাকার। এবার শ্রাবণ বলে, ভাইয়া কিছু দাও আমাদের, তোমার বিয়ে বলে কথা, মজা করবো না আমরা? আমি কিছু দিতে পারবো না। শ্রাবণ আর পিউ একসঙ্গে বলে ওঠে, ভাইয়া আজকে রাতে ব্যাচেলার পার্টি করি ছাদে, প্লিজ প্লিজ। সমুদ্র ওয়ে নো নেভার, এসব হবে না। পিউ খুব নম্র সুরে বলে ওঠে, ভাইয়া আলিয়াও রাজি, আমরাও অনেক এক্সাইটেড। শ্রাবণ প্রশ্ন করে, আলিয়া কে রে? পিউ বলে, কোনো মেয়ের নাম শুনলে ডিটেলস জানা লাগবে? কত বললাম তোমার একটা বান্ধবীকে কত বললাম তোর একটা বান্ধবীকে পটিয়ে দে, দিলি না। গার্লফ্রেন্ড থাকলে মোটো অন্য মেয়ের দিকে পাত্তা দিতাম না। পিউ সমুদ্রকে বলে, ভাবিরও সমস্যা নেই যদি তুমি রাজি থাকো। সমুদ্র বুঝলো ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছে। সে রাজি হলো না, কিন্তু তার কাজিন বোন সবগুলোই খুব নাটকবাজ। কানের সামনে ঘ্যান ঘ্যান করতেই থাকলো। ওদের একটাই কথা, ভাইয়া রাজি না হলে আজ ভাইয়াকে শাওয়ার নিতে রুমে যেতেই দিবে না, এভাবেই রাখবে। মিসেস রোদেলা আসলেন একবার। সমুদ্র সঙ্গে সঙ্গে অভিযোগ করে বলে, আমু দেখো ওরা সব কি করছে আমার সঙ্গে। এখন আমার পার্টি চাই, নাহলে ছাড়বে না আমাকে। মিসেস রোদেলা বলে, আমি এসবে নাই, তোদের যা ইচ্ছা কর। আমার একমাত্র ছেলের বিয়ে, আমার কোনো কিছুতেই বাধা নেই। সমুদ্রের আম্মুর এমন কথায় ওরা আরো লাই পায়। আসলেই তাই, সমুদ্রকে উঠতেই দেয় না। এদিকে এত বেশি হলুদ গায়ে মাখিয়েছে যে পুরো শরীর কুটকুট করছে, এমনকি মুখেও কাঁচা হলুদের স্বাদ পাচ্ছে। সে উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এরপর শাওয়ার করতে প্রায় দৌড়ে রুমে ঢুকে সমুদ্র। রুমের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। 3বার শ্যাম্পু সাবান লাগিয়ে গোসল সেরে সাদা ফর্মাল শার্ট পরে বের হয়। 3বার সাবান মাখার পরও মনে হচ্ছে তার গা দিয়ে হলুদের গন্ধ এখনো যায়নি। মিররে নিজের চেহারা দেখে মনে হলো গালে কপালে এখনো হলদে ভাবটা যায়নি। কি একটা অবস্থা। সে না খেয়ে মিটিং এর উদ্দেশ্যে বের হলো। মিটিং শব্দটা দিয়ে আসলে অসভ্যতাকে ঢেকে দিচ্ছে সে। আসলে কিছু বড় পার্টির নেতা বিজনেসম্যানকে নিয়ে একটা ছোটখাটো বিনোদন আসরের ব্যবস্থা করেছে। এই পার্টিতে সে ডকুমেন্টস নিয়ে যাচ্ছে। তবে আজকে 4র্থতম প্রজেক্টের ডিলে সাইন করায় আনবে। পার্টি অবশ্য দুপুর থেকে সারা রাত চলবে। সে সন্ধ্যায় চলে আসবে। সমুদ্র গুলশানের একটা বাসার ভিতরে ঢুকলো। বাসার ভিতরে প্রবেশ করতে কেমন ঝাঁঝালো তেতো গন্ধ নাকে আসে, বাড়ি খায়। এই গন্ধের সঙ্গে সমুদ্র পরিচিত। পার্টি শুরু হয়ে গেছে। সে এগিয়ে এসে বলে, কেমন আছেন রুহুল ভাই? ভালো। খেয়েছেন ঠিকঠাক? রুহুল সাহেব বলে, এত আয়োজন করছো তোমরা, অনেক খেলাম, আমি আর খেতে পারবো না। সমুদ্র হেসে বলে, আসলে আয়োজন তো বাকি আছে, রাতের জন্য অপেক্ষা করুন। বিজনেসম্যান ও নেতা সহ 7-8 জন মানুষ বসে আছে। সমুদ্র সহ আরো 3 জন কোম্পানির মালিক এই পার্টির আয়োজক। লাখের বেশি খরচ করেছে সমুদ্র এদের পিছে, শুধুমাত্র এদের মন রাখার জন্য, যেন কাজে কোনো ঝামেলা না করে। ওনারা খুশি থাকলে 2-3টে প্রজেক্ট ভবিষ্যতে আরো পাবে। ইদানিং প্রায় ওনাদের গিফট দেওয়া হচ্ছে। সমুদ্র রুহুল সাহেবের পাশে বসে বলল, সাইনটা এখনই করে ফেলেন। আর একটু দেখি কেমন আয়োজন করছো তোমরা। আয়োজন পছন্দ না হলে ডিল সাইন করবেন না? উনি ভারী জোরে হাসলো। সমুদ্র বিরক্ত হলেও প্রকাশ করলো না। পরক্ষণেই মনে হলো সে তো পাকাপোক্তভাবে ব্যবসায়ী হয়ে যাচ্ছে। মদের নেশার চেয়েও তার কাছে ডিল প্রজেক্ট টাকা বেশি ম্যাটার করে। ওই মুহূর্তে ফ্ল্যাটের ভেতর 6 জন সুন্দরী নারী প্রবেশ করে। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠেছে ওদেরকে প্রবেশ করতে দেখে। সমুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রুহুল সাহেবের দিকে তাকায়। রুহুল সাহেব খুব বিশ্রীভাবে হেসে বলে, এখন সিগনেচার দেওয়াই যায়। মেয়েগুলোর রূপ আছে বলাই যায়। সমুদ্র একবার তাকালো। সুশীল ভদ্র সমাজে ওদের ডাকা হয় আইটেম গার্ল, আর বাংলায় পরিশুদ্ধ ভাষায় হয়তো বা নর্তকী বা আরো অন্য কিছু। দুপুরে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হলো। সমুদ্র খেলো, খাবেই বানা কেন। কয়েক লাখ টাকা ব্যয় করেছে এসবের পিছনে। বিকেলের দিক থেকে একটা মেয়ে বারবার তাকে অফার দিচ্ছে। সে বুঝতে পারছে এই আড্ডায় সবচেয়ে সুদর্শন সেই বোধহয়। পার্টি তখন বেশ জমজমাট। নেশা কঠিন হতে লাগে। গানের ভলিউম বাড়তে থাকে। তার হাতেও ড্রিঙ্কসের গ্লাস। সমুদ্রের মাথা ব্যথা করতে শুরু করলো হঠাৎ। সে উঠে বারান্দায় যেতে লাগলে একজন রমণীর সঙ্গে ধাক্কা লেগে শার্টে মদ্যপানীয় গায়ে এসে লাগে। সে ভীষণ রেগে উঠে কটমট করে তাকায়। রমণী বলল, পরিষ্কার করে দেই নিজ হাতে। দিন। রমণী নিজের শাড়ির আঁচল দিয়ে সমুদ্র শার্টে ঘষা মাজা শুরু করে। ওর কেমন জানি লাগলো, নিঃশ্বাস গরম হতে লাগলো।
মেয়েটা আবেদনময়ী লাস্যময়ী হয়ে তার দিকে অগ্রসর হতে থাকে। বেশ খানিকটা নিকটে এসে দাঁড়ায়। চোখে মুখে অন্য কিছু অপবিত্র ইচ্ছা খেলে যাচ্ছে মেয়েটার নজরে। সমুদ্র দাঁড়িয়ে থাকে। মেয়েটার হাত আস্তে আস্তে শার্টের বোতামের আশেপাশে ঘোরাঘুরি করে, তবুও থামায় না সে। তবে যখন একটা শার্টের বোতাম খুলে নেয়, সে এক ঝটকায় মেয়েটার হাত সরিয়ে দিয়ে ধাক্কা দেয় মেয়েটাকে। তাদের দিকে কারো নজর নেই, যে যার মতো ব্যস্ত। সমুদ্র বারান্দায় গিয়ে দাঁড়ালো। ফোনে তখনই নোটিফিকেশন এসে ভিড় জমালো। সে ফোন অন করতেই দেখলো আয়নার ছবি তাকে পাঠানো হয়েছে। আয়নার পরনে কাঁচা হলুদ রঙের শাড়ি, গায়ে হলুদ লাগানো, একটু আগের ছবি নিশ্চয়। সমুদ্রের হলুদ ছোঁয়া শেষ হওয়ার পর কনের হলুদ ছোঁয়া শুরু হয়েছে। দুটো ছবি দেওয়া হয়েছে। সে এক দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। তখনই পেছন থেকে খুব নরম একটা ছোঁয়া অনুভব করে সে। সঙ্গে সঙ্গে শির দ্বারা দাঁড়িয়ে যায়, তার মেরুদণ্ড অবধি কম্পিত হয়। সে ফোনের ছবিটার দিকে তাকিয়ে থেকেই নির্জীব কণ্ঠে বলে, একটু আগে আমার গায়ে হলুদ ছোঁয়ানো হয়েছে। এখন এই শরীরে কেবল আমার স্ত্রীর অধিকার থাকবে। এছাড়া আর কেউ আমাকে ভুল করে ছুঁয়ে দেখুক, আমি তা চাই না। গতানুগতিকভাবে সময় দৌড়াচ্ছিল। সময় আটকে রাখার সুযোগ নেই কারো। সেকেন্ড পেরিয়ে মিনিট এবং মিনিট পেরিয়ে ঘন্টা পার হলো। সন্ধ্যার আগেই নিজের বাসার উদ্দেশ্যে সমুদ্র বের হয়। তার উচিত ছিল আরও 1 ঘন্টা আগে বের হওয়া, কিন্তু সেটা নানান ফ্যাসাদে সম্ভব হয়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে অলরেডি 6:30 বাজতে চলেছে। বিকেল থেকেই নাকি মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তার ইতিমধ্যে বেশ ক্লান্ত লাগছে। মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিতে পারলে বেশ আরাম বোধ করতো। আহা, কতদিন ধরে শান্তি মতো ঘুমায় না সে। রোডের সম্মুখে বাঁক নিতে নিতে হতাশা ভরা দীর্ঘশ্বাস ফেলল সে। চোখ হঠাৎ করে জ্বালা পোড়া শুরু করে। চোখের সঙ্গে মনের কানেকশন দৃঢ়। যা মন দেখতে চায় তা দু চোখ খুঁজে বেড়ায়। কে জানি বলেছিল কথাটা, সম্ভবত কোনো দার্শনিক হবে বোধহয়। চোখ জ্বালা পোড়ার অর্থ মন পোড়া। সে ভাবল আগামীকাল তার বিয়ে, আর 24 ঘন্টাও বাকি নেই। সে কি পারবে সবকিছু সামলিয়ে উঠতে? কখনো হাঁপিয়ে গেলে? বিয়ে করার সিদ্ধান্ত কি তবে ভুল? নতুন করে জীবন গুছাতে গিয়ে কোনো রকমে ভুল করলে এর খেসারত কিভাবে দিবে? নিজের মনের সন্দিহান ভাবনাগুলো কার সাথে শেয়ার করবে? সে নিজেই পরিবারের সবার বড়। ফোঁস করে শ্বাস ফেলতেই তার মনে হলো তার এক সময়কার বেস্ট ফ্রেন্ড নীলার সঙ্গে কথা বলা যায়, কিন্তু নীলা নিজেই এখন প্রেগনেন্সির লাস্ট মান্থে আছে। তবুও গাড়ি এক সাইডে পার্ক করে নীলাকে কল লাগালো। বাসায় কারোর সাথে কথা বলারও পরিবেশ নেই, এত হইচই চলছে। 3 বার কল হতেই নীলা ফোন ধরলো। সে ওপাশ থেকে এক্সাইটমেন্ট নিয়ে বলল, দোস্ত, কংগ্রাচুলেশন। সর্জি রে, তোর বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি না, তবে তোর ভাগ্নি নিয়ে একদম নতুন বইয়ের মুখ দর্শন করব। সমুদ্র বেশ নিস্তেজ গলায় বলে, দোস্ত, আমি একদম পাজলড হয়ে আছি রে। কি করলাম, কি করব, কেমনে মানব, কিছু মাথায় কাজ করছে না। ঝোঁক জেদের বসে বাবা মায়ের জন্য মায়ের থেকে কিভাবে যে রাজ হয়ে গেলাম। এখন মনে হচ্ছে ভুল করেছি আমি। ওপাশ থেকে নীলা এক প্রকার ঝগড়াটে কণ্ঠে এক গালি দিয়ে খুব জোরে জোরে ধমক দিয়ে বলে, তোর মাথা ঠিক আছে? রাত পার হলেই তোর বিয়ে, বেয়াদব। এখন এই সব মাথায় আনছিস কেন? সমুদ্র ক্লান্ত সুরে বলে, হুট করে এমন মনে হচ্ছে। আমি যদি না পড়ি কনফিউজ লাগছে খুব। আগের কথাও খুব মনে পড়ছে। নীলা আরেকটা ভয়ঙ্কর গালি দিয়ে বলে, তোর সমস্যা কি রে? ভালো একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, সুখে থাকার চেষ্টা কর। নীলা দোস্ত, তুই আমার পরিস্থিতি বুঝতে পারছিস না। 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো তুই মন অন করিস নাই? ছাগল নাকি? বিষয়টি মুভ অন করার সাথে সম্পর্কিত না। অ্যাকচুয়ালি প্রথমে তো আমি বিয়ের জন্য রাজি ছিলাম না। বাসায় এসে নিয়ে প্রচুর গ্যাঞ্জাম করতাম। তুই বলতে কি চাস? শাহানুর সঙ্গে 2 দিন আগে কথা হলো, ওদের এনগেজমেন্ট ভেঙে গেছে। ভালোই হয়েছে। সমুদ্র ফোঁস করে দম ফেললো। নীলা তাকে বুঝবে না, ঘুরে ফিরে তাকেই দোষারোপ করবে, দরকার হলে গালিগালাজ করবে। সে খট করে মুখের উপর কল কেটে দেয়। সমুদ্র কি করবে? এতদিন ধরে অপেক্ষায় ছিল সে ওর বিয়ে হলে পরে নিজে বিয়ে করবে, কিন্তু ও কেন হুট করে বিয়ে ভেঙে দিল, তাও তার বিয়ের ঠিক কদিন আগেই। ওর বিয়ের ভাঙন কি কোনোভাবে তার আক্তের সঙ্গে সম্পর্কিত? নানা রকম উদ্ভট চিন্তার সমাপ্তির পর সে সিদ্ধান্ত নিল ওর সাথে একবার কথা বলা দরকার, না হলে সে নিঃশ্বাস নিয়েও শান্তি পাবে না। সে ফোন থেকে সরাসরি নাম্বারে কল লাগায়। 1 বার 2 বার 3 বার কল হতেই ওপাশ থেকে মেলি সুরে কেউ কথা বলে ওঠে। এই কণ্ঠস্বর সমুদ্রের পরিচিত, অনেক বেশি পরিচিত। সমুদ্র বলে ওঠে, কেমন আছো? একটু পর ওপাশ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তি ইংরেজিতে বলল, ভালো, কংগ্রাচুলেশনস। সমুদ্র চুপ থেকে একটা দম ফেলে বলল, অস্টিন স্যারের সঙ্গে সম্পর্ক ভাঙলে কেন? মেয়েটা খুব সুন্দর স্পষ্ট উচ্চারণে বলে, হি ইজ নট মাই টাইপ। আমি অন্যরকম কাউকে চাই। সামওয়ান লাইক মি? মেবি কেয়ারিং লাইক ইউ। আমি কেয়ারিং ছিলাম? ইয়েস। স্টিল আমাকেও ছেড়ে দিলে? ইউ নো দ্য রিজন সমুদ্র? না,
সেটা মেইন রিজন ছিল না। ভাত দাও। দিলাম। মেয়েটা ফোন কাটতে ধরলো, তার আগে সমুদ্র ধমকের সুরে বলে, আমার কথা শেষ হয়নি, ভুলে ফোন কেটে দিবে না। আর কি বলার আছে? সমুদ্র নিজেকে ধাতস্থ করে নেয়। মন যা বলতে চাচ্ছে তা মুখে আসতেই ব্রেন বাধা দিচ্ছে। কিন্তু আজ এই বিষাক্ত লগ্নে বুঝি মনের জোর বেশি ছিল। সে অনেক দিনের চাপা আর্তনাদপূর্ণ ইচ্ছার কথা বলে দিল। আমার কাছে ফিরে আসতে চাও? আগে সবকিছু ভুলে যেতে কোনো সমস্যা নেই আমার। যা হয়েছে সেটা অতীত, অতীত টেনে আনবো না কখনো। তুমি রাজি থাকলে সব ফেলে অস্ট্রেলিয়া চলে আসবো। ফোনের অপর প্রান্ত থেকে দুদণ্ড নীরবতা রইল। এরপর তাচ্ছিল্যপূর্ণ অট্টহাসির শব্দ কানে আসতেই সমুদ্রের কান গরম হতে লাগলো। আর ইউ ইনসেন? সমুদ্র, তুমি এখনো কি আগের মতো টিপিক্যাল রয়ে গেছো? তাকে আর কিছু না বলার সুযোগ দিয়ে মেয়েটা ফোন কেটে দিল। সমুদ্র ঠাই ফোন কানে নিয়ে বসে থাকলো। আচমকায় তার ফোনে নোটিফিকেশনের শব্দ ভেসে আসে। সে স্কাইপি অন করতেই একটা ছবি চোখে পড়ল। তার প্রাক্তন প্রেমিকার অন্য আরেকজনের সঙ্গে বেশ কাছাকাছি থাকা অবস্থায় ব্যক্তিগত একখানা সুন্দর ছবি। সমুদ্রের মাথায় ঠিক মাঝ বরাবর তীব্র পীড়া শুরু হলো। খুব অসহনীয় লাগলো তার কাছে। হুট করে চোখের কোণে এক বিন্দু জল এসে বিনা নিমন্ত্রণে উপস্থিত হলো। আর কতভাবে নিয়তি তাকে উপহার দিবে, আর কত ছোট হতে হবে তাকে। ভাগ্য কেন বারবার তার উপর হাসে। সে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। না, এভাবে চলবে না। তাকে শক্ত হতে হবে, অনেক শক্ত, এত শক্ত মনের হতে হবে যেন কোনো কিছুতেই আর প্রভাবিত না হতে পারে। খুব করে রসায়নের দর্শক আয়ন হতে মন চাচ্ছে। কত বিক্রিয়ায় চালাও না কেন, কত তাপমাত্রায় বাড়াও, কত চাপ দিবে দাও, তবু আমি কোনো ধরনের আবেগীয় কার্যধারায় অংশগ্রহণ করব না। একদম ইমোশনলেস যন্ত্র হতে হবে। খোদা, মনটাকে পাথর বানিয়ে দিলে খুব ক্ষতি হতো। এতদিন বহুবার সে মন থেকে চেয়েছে ওকে ভুলে যেতে, কিন্তু সক্ষম হয়নি। কিন্তু আজ বুঝি সেই মহেন্দ্রক্ষণ এলো, যেদিন সমুদ্র নিজে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলো আর কোনোদিনও ওর কথা মাথায় আনবে না। সেন্ড করা ছবিটা দেখার পর থেকে মাথায় কেমন পাগলা খ্যাপাটে জেদ চেপে বসে। তাকেও অন্য কারোর সাথে জড়াতে হবে। সেও দেখিয়ে দিবে সে ফেলনা না। তারও লাইফে এসে অন্য কোনো মেয়েকে জড়াতেই পারে। ওর সংসারের চেয়েও সুখের সংসার তার চাই। বাসায় যখন সমুদ্র পৌঁছে তখন 7টার বেশি বাজে। মিসেস রোদেলা মুরব্বী মেহমানদের নিয়ে গল্প আলাপে ব্যস্ত। সমুদ্রকে দেখেই তার কেমন অগোছালো এলোমেলো লাগলো। মা সে তার চোখ দেখেই বুঝে ছেলে মেয়ের কিছু হয়েছে কিনা। সে উৎকণ্ঠাবোধ করতে লাগলেন। সমুদ্র তাকে দেখে এগিয়ে এসে নিজেকে স্বাভাবিক রেখে এমনভাবে কথা বলল যেন একটু আগে কিছুই হয়নি। সে বলল, আম্মু, এক কাপ কড়া লিকারে চা দাও। দুধ চা দিবে, সাথে চিনি 2 চামচ। মিসেস রোদেলা চোখ বড় করে তাকালেন ছেলের দিকে। ছেলের চোখ মুখ দেখে তার মন বলছে নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু কথা বলার ভঙ্গি খুব নর্মাল। আদৌ কি নর্মাল? মিসেস রোদেলা বলে উঠল, মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তুই মাত্র বাসায় এলি, ওখানে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? সমুদ্র খুব সুন্দর করে হাসলো। এরপর বলে উঠে, মেয়েদের আয়োজন যার জন্য চলছে সে উপস্থিতি আছে। মেয়েরা সব আছে না ওখানে? আমি পুরুষ মানুষ, আমার এমনি ওখানে কাজ নেই, লেট হলে সমস্যা নেই। এরপর একটু ঝুঁকে মায়ের কাজটায় ছড়িয়ে থাকা ডেকোরেশনের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিল। মিসেস রোদেলা সামান্য নড়চড় করলে এসব জিনিসপত্রের কোণা এসে তার গায়ে বিচ্ছিল, কিন্তু গল্পে মশগুল থাকায় ওগুলো সরাননি। আর তার ছেলে এত কিছু দেখে কখন? 2 মিনিটও হয়নি এখানটায় এসে দাঁড়িয়েছে, তাতেই চোখ পড়ল যে মায়ের বসতে অসুবিধা হচ্ছে। মিসেস রোদেলা না পারতে এখানটায় বসেছেন। সব গেস্টরা বসে আছে। সে বরের মা হয়ে অন্য কোথাও থাকলে ব্যাপারটা ভালো দেখায় না। বসার আর অতিরিক্ত জায়গাও ফাঁকা ছিল না। সমুদ্র রুমে এসে শাওয়ার নিল। শাওয়ার না নিলে মাথা ব্যথা যাবে না। বাসার পরিবেশ এত বেশি তার প্রতিকূলে। ওই বাড়ি না গেলে অনুষ্ঠানে উপস্থিত থাকলে এ বাসায় ঝড় যাবে। সে ঝামেলা চাচ্ছে না। কার জন্যই বা ঝামেলা করবে? এখন আর এত এনার্জিও নেই। শাওয়ার নিয়ে খালি গায়ে একটা মেডিসিন খেয়ে নিও, খুব কাজের ওষুধ। এই মেডিসিন সেবনে নার্ভ রিলিফ থাকে, দুশ্চিন্তা কমে, আস্তে আস্তে মাথা ব্যথাও কমবে। তখনই মা রুমে চলে আসলেন চা হাতে। ভেতরে আসো। মিসেস রোদেলা চা টেবিলে রেখে ছেলের চুল টাওয়েল দিয়ে মুছে দিয়ে বলে, বাবু, আলমারিতে পাঞ্জাবি রাখা আছে, রেডি হ তাড়াতাড়ি। আর ড্রাইভার নিয়ে যাবি, একা ড্রাইভ করে যেতে হবে না। বড় হয়ে গেলাম, বিয়ে দিয়ে দিচ্ছ, তো বাবু বলেটা অফ করবে না? সারা জীবন বাবু বলেই ডাকবো, আমার নাতি নাতনিদের সামনেও তোকে বাবু বলেই ডাকবো, দেখিস। সমুদ্র চায়ে চুমুক দিয়ে বলল, তাহলে নাতি নাতনিদের কি বলে ডাকবো আম্মু? মিসেস রোদেলা একটু ভাবুক হয়ে বলল, বাবু জুনিয়র। ফানি। সমুদ্র আয়েশি ভঙ্গিতে চা খাচ্ছিল। মিসেস রোদেলার কেন যেন মনে হলো ছেলের মধ্যে তাড়া নেই যাওয়ার। দেরি কেন না গেলেও ওর মধ্যে ব্যাকুলতা নেই। কিছু কি হয়েছে? ক্লান্ত লাগছে মা, খুব ঘুমাতে মন যাচ্ছে। অনুষ্ঠান থেকে ফিরে এসে ইচ্ছা মতো ঘুমাস, দরকার হলে আগামীকাল দুপুর অবধি ঘুমিয়ে তারপর বরযাত্রী নিয়ে যাস।
সমুদ্র জানে সে যতই টালবাহানা অজুহাত বানিয়ে ফেলুক না কেন মা তাকে পাঠাবে, লাভ নেই কোনো কিছু বলেও। মিসেস রোদেলা নিজ গরজে পাঞ্জাবি বের করলেন। সমুদ্র বলে, পাঞ্জাবিও পড়তে হবে? অবশ্যই। অগত্যা রেডি হয়ে এসে সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সেটিংস করলো। মা তখন রুমের কি যেন খুঁজছেন। সে পারফিউম মাখতে গিয়ে পারফিউমের ব্র্যান্ড ও ফ্লেভার দেখে নেয়। ওর পছন্দের পারফিউম ছিল এটা। এরপরের প্রয়োজনীয় অতিরিক্ত গায়ে মেখে হাত থেকে ফেলে দেয় পারফিউমটা। সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় বোতলখানা। মিসেস রোদেলা বলে, কি হলো? ভুলে হাত থেকে পড়ে গেছে, সরি। সে ফিরে এসে ছেলের হাতে সেদিনকার এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দিলেন। সমুদ্রের একটু হাত কাঁপলো। ওই দিন বাসায় এসে এটা খুলে রেখেছিল। আবার পরানোর কি দরকার ছিল? ড্রয়ারে রেখেছিল যেন কেউ না দেখে। মা তবে এটাই খুঁজছিল। সমুদ্র বের হয়ে গাড়িতে ওঠার আগে সবার আগে রিংটা খুলে পকেটে ঢুকালো। এরপর ফোন হাতে নিতে দেখে অনেকগুলো মিসড কল এসেছে পিউ শ্রাবণের, অথচ সে টের পায়নি। ফোন সাইলেন্ট ছিল বুঝি, খেয়ালও নেই তার। অবশ্য জীবনের যে পর্যায়ে সুখ সংশয়ে সাইলেন্ট অবস্থায় আছে সেখানে ফোন সাইলেন্ট থাকবার খোঁজ রাখা কেবলই নিজের সঙ্গে মশকরা, বই কি কিছুই না। রাত 8:30-এরও বেশি বাজছিল। আয়নার হাতে তখন মেহেদি লাগানো হচ্ছে। হাতের তালুর দিকে মেহেদি পরানো প্রায় শেষের দিকে। গেস্ট মোটামুটি সবাই এসে যাচ্ছে, কিন্তু আয়না একটু অস্থির চিত্তে ছাদের সদর দরজার দিকে তাকিয়ে আছে। সমুদ্র আসছে না কেন এখনো? দেরি কেন করছেন উনি? সে একাই চিন্তিত না, সমুদ্রের বোন পিউকেও খুব আপসেট দেখাচ্ছে। সব আত্মীয়রা প্রশ্ন করছেন কেন ছেলে এখনো আসেনি, কোনো সমস্যা কিনা। তাদের কাছে উত্তর নেই, ফোনও ধরেনি যে আপডেট পাওয়া যাবে। আয়নার পিউয়ের জন্য মায়া লাগলো। মেয়েটার হাবভাব এমন যে বড় ভাই দেরি করায় সব দায় যেন ওর। আয়নার মনে হয় সমুদ্র আর পিউ নিজের ভাই বোন না, হতেই পারে না। ইনফ্যাক্ট সমুদ্র এই পরিবারেরই ছেলে না, ওকে নিশ্চয়ই ব্রিজের সামনে থেকে কুড়িয়ে এনেছে। নাহলে এত মিষ্টি একটা ফ্যামিলির ছেলে এত তেতো কেন? সুইট বোনের বিটার ভাই কেন? ঠিক তখনই শোরগোল শোনা গেল। শোরগোলের উৎস খুঁজতে গিয়ে আয়নার সদর দরজার সামনে চোখ গেল। সমুদ্র এসেছে, হাতের ফুলের তোড়া সমেত এসেছেন জনাব। কিন্তু আয়নার ওর চোখের দিকে তাকাতেই খটকা লাগে। কেমন নীলচে মনির চোখ দুটো লাল লাল আভা ছড়াচ্ছে। রেগে আছেন নাকি? তাকে ঘিরেই জটলা। আয়না চোখ ফিরিয়ে নিল। সমুদ্র তখন পিউ আর আলিয়ার সঙ্গে কথা বলছিল। আলিয়া বলে, ভাইয়া আপনার জন্য সেই বিকেল থেকে অপেক্ষায় আছি। দেরি হয়ে গেল, দুপুরে মিটিং ছিল, আসার পথে এত জ্যাম, কিচ্ছু করা ছিল না। আলিয়া বলে, বুঝতে পেরেছি ভাইয়া, ইদানিং খুব জ্যাম রাস্তায়। সমুদ্র এগিয়ে যায় আয়নার দিকে। ঢাকা শহরে থাকার একটা সুবিধা হলো কোথাও দেরি করলে রাস্তার জ্যামকে দায়ী করে পার হওয়া খুব সহজ। আয়নার পানে একবার তাকালো সে। তার কিনে দেওয়া লেহেঙ্গাটাই পরেছে, বেশ মানিয়েছেও তাকে। 2 হাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে, চোখ নিচের দিকে। সে এগিয়ে এসে ফুলের বুকেটা তার সামনে রাখলো। লালচে খয়েরি গোলাপের বুকে এনেছে সমুদ্র। ওখান থেকে একটা লাল গোলাপ টেনে বের করে আয়নাকে দিল। আয়না হতভম্ব হয়ে তার দিকে চোখ তুলে তাকায়। সে কি ভুল দিচ্ছে? সমুদ্র তাকে ফুল দিচ্ছে, এ আদৌ সম্ভব? সমুদ্র বলল, বেশি লেট করে ফেললাম নাকি? মেহেদি পরা হাতে আয়না আলতো করে গোলাপ হাতে নেয়। মুখে কিছু বলল না। সে পুনরায় বলল, একটু প্রবলেম আটকে পড়েছিলাম, হোপ সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মেহেদি আর্টিস্ট বলে, ভাইয়া আপনি দেখছি দারুণ রোমান্টিক, দেরি করেছেন জন্য সরি, গিফট এনেছেন? বাহ বাহ। আয়না তখন সমুদ্রের দিকে তাকালো। দুইজন দুইজনের দিকে তাকিয়ে থাকে 2 মাইক্রোসেকেন্ড। আর্টিস্ট মেয়েটা বুঝলো মেহেদি দেওয়া হাতে ফুল ধরতে আয়নার অসুবিধা হচ্ছে, তাই সে বলে ওঠে, ভাইয়া এত যত্ন করে ফুল দিয়েছে আপু, আপনি চুলে গুজে নেন গোলাপটা, দারুণ মানাবে আপনাকে। আপনার লেহেঙ্গার সঙ্গে ফুলটাও যাবেও সেই রকম। আয়নার বাম কানের সাইডে খোপার সঙ্গে লাল গোলাপ বেঁধে দেওয়া হলো। গর্জিয়াস লেহেঙ্গার সঙ্গে আয়না একদম কোনো জুয়েলারি পরেনি, কাজে ফুল গুজে দেওয়ায় যেন 16 আনা পূর্ণ হলো। সমুদ্র এক ধ্যানে তাকিয়ে থাকে। আলিয়া সেটা দূর থেকে লক্ষ্য করে বলে ওঠে, ভাইয়া জানি আপা অনেক সুন্দরী, তাই বলে ফুল টাইম আপার দিকে তাকিয়ে থাকা লাগবে? সমুদ্র একটু নড়ে চড়ে উঠল। এরপর বলল, আমি আসছি তো তোমার বোনকে দেখতে, মেহেদি পড়ছো তোমরা, আমার আর কি কাজ আছে? আলিয়া সহ বাকি সবাই বলল, ভাইয়া আপনিও মেহেদি পড়েন তাহলে? সমুদ্র মুখ বাঁকিয়ে বলে, এই হোপ, ছেলেরা কোনো মেহেদি পড়ে নাকি? আপুর নামটা আপনার হাতে লিখে দেই ভাইয়া। সমুদ্র আয়না দুজনেরই পিলে চমকে ওঠে। সমুদ্র মনে হয় মেহেদি পড়ার কথা শুনে ভয় পেয়ে গেল। ওর অমন চেহারা দেখে আয়নার হাসি পায় বেশ। সমুদ্র অশান্ত অবস্থায় হাতের আঙ্গুল মোচড়াতে লাগলো। রিংটা খুলে ফেললো। পরে কোনো এক কারণে আবার ওই বাসায় আসার আগে পরে নিয়েছে। সমুদ্রকে পুনরায় জোরাজুরি করা হয়। এবারে সে মুখ খুললো, বলে উঠে, হাতে নাম না লিখে মনে নামটা লিখে রাখলাম, প্লিজ হাতে মেহেদি না। আয়না তার এমন কথায় হালকা ভিমড়ি খায়। সমুদ্রের অবস্থা দেখে তারও মায়া হয়। বেচারা মেহেদি পড়ার ভয়ে কেমন চুপসে গেছে। সে সমুদ্রকে ডিফেন্ড করে বলে,
মেহেদি আর্টিস্ট অনেক সময় নিয়ে আয়নার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। হাতের মধ্যখানে সমুদ্র নামটাও লিখে দিল। মেহেদি হাতে লাগানো শেষ করার নামও নেই আর্টিস্টদের মধ্যে। আয়নাও অতি আগ্রহী হয়ে বসে বসে মেহেদি লাগানো দেখছে। সমুদ্র নিজেই বিরক্ত হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, মেয়েরা মেহেদি পরার সময় যতটা ধৈর্যশীল থাকে, এমন ধৈর্যশীল হয়ে স্বামীর কথা শুনলে কোনোদিন কোনো দম্পতির মধ্যে ঝগড়াই হতো না। এমন সময় ছাদে মিউ মিউ শব্দের আওয়াজ পাওয়া যায়। বিড়ালের আওয়াজ শুনে কান খাড়া হয়ে আসে সমুদ্রের। আশেপাশে তাকাতেই দেখে তার দিকে একটা সাদা বিড়াল ছুটে আসছে। সে সঙ্গে সঙ্গে এক প্রকার লাফালাফির ভঙ্গিমায় চেয়ারে লাফ দিয়ে পা তুলে উঠে বসে বলে ওঠে, ও গড, এসব কি? মিউ মিউ ডাক তুলে মিলি আয়নার কাছে এসে দাঁড়ায়। সমুদ্র সঙ্গে সঙ্গে বলে, এই না, যাও। এই বিড়াল কেন এখানে? আজব। আয়না সহ মেয়ে পক্ষের সকলের মধ্যে চাপা উত্তেজনা। এই প্রথম কোনো বিয়ের ফাংশনে জামাইকে পা তুলে চেয়ারে উঠে চেঁচামেচি করতে দেখা যাচ্ছে। পিউ ছুটে এসে বলল, বিড়াল কে নিয়ে এসেছে? ভাইয়া তো বিড়াল ভীষণ ভয় পায়। বিড়াল যেখানে ভাইয়া সেখানে যায় না, বিড়াল থেকে পালিয়ে থাকে। আয়নার কোলে তখন মিলি আদুরে ভঙ্গিমায় বসে বসে লেজ নাড়াচ্ছে। মিলিকে অনুষ্ঠান উপলক্ষে একটা লাল রঙের বেবি ড্রেসও পরানো হয়েছে। সাদা গায়ে লাল জামায় কি অসম্ভব কিউট লাগছিল মিলিকে। সবাই সুন্দর সুন্দর জামা পরে আসবে, মিলি কেন পরবে না? কিন্তু মিলিকে দৌড়ে আসতে দেখে সমুদ্রের রিয়াকশন দেখবার মতো ছিল। ওনার মতো অমন রাশভারী গাম্ভীর্যপূর্ণ মানুষটা বিড়াল দেখে এমনভাবে লাফালাফি শুরু করবে, কেউ ভাবতে পারবে কোনোদিন? সমুদ্রের ভয়ে কাচুমাচু মুখ, প্লাস্টিকের চেয়ারের উপর পা তুলে বসে অস্থির চিত্তে মিলিকে দূরে যেতে বলা সবটা দেখে আয়না না হেসে পারল না। সে খিলখিল করে হাসতে লাগলো। সমুদ্র মুখ তখন দেখার মতো হয়েছিল। মিলিটাও ভারী দুষ্ট, একবার লাফ দিয়ে আয়নার কোলে আসছে, অপরদিকে আয়েশি ভঙ্গিমায় ঠিক সমুদ্রের চেয়ারের দিকে গিয়ে ঘুরে আসছে। যতবারই মিলি ওনার দিকে আসছে, সমুদ্র পা গুটিয়ে বসে পড়ে আর মুখে বলে, এই বিড়ালটা এখানে কেন আসছে? যেতে বলো ওকে। আমার কাছে কেন আসছে? সমুদ্রের কীর্তিকলাপ দেখে আয়নার হাসি থামে না। একটা মানুষ বিড়ালকেও ভয় পায়, হাস্যকর ব্যাপার। একটু পর মিলিকে নিয়ে আলিয়া চলে যায়। সমুদ্রের যেন জানে পানি আসলো। সে চেয়ার থেকে পা ফ্লোরে নামিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, বিড়াল কি এনেছে এখানে? আয়না বলল, ও এখানেই থাকে। সমুদ্র বিড়ালটার ভাবসাব দেখেই বুঝেছে ওটা কারো গৃহপালিত আদরের পেট। সে বলল, কার বিড়াল? আমার বিড়াল, ওর নাম মিলি। সমুদ্র যেন এবার ফের অশান্ত অনুভব করলো। বিড়ালটা ফের যদি আয়নার কাছে এসে পড়ে, আবার বেজ্জতি সে নিতে পারবে না। ওদিকে বিড়াল দেখলেই তার কেমন জানি লাগে। ইতিমধ্যে আয়নার কাছে এসে হাসির পাত্র বনে গেছে। আয়নার হাতের মেহেদি দেওয়া শেষ তখন। এখন শুকানোর পালা। সমুদ্র চুপচাপ বসেই আছে, তবে সচেতন আছে হুট করে যদি আবার বিড়ালটা এসে তাকে কামড় মারে। এ কি জ্বালা! আর ভালো লাগে না। সে আয়নার পানে তাকালো। মেহেদি রাঙা হাত দুটো মেলে বসে আছে। একটু পরপর মুখ দিয়ে ফু দিয়ে মেহেদি শুকাচ্ছে। সমুদ্র উঠে দাঁড়ালো। তখন আয়না একবার তার দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। সমুদ্র জবাব না দিয়ে দ্রুত বেগে একটু সামনে এসে ছাদে সেট করে রাখা টেবিল ফ্যানটা আয়নার দিকে ঘুরিয়ে আনলো। ফলে ফ্যানের মিহি বাতাসে আয়নার গরম ভাব কমলো। বেশ স্বস্তি লাগে তার। সে বলে, ফ্যানের বাতাসে মেহেদি শুকাও। আয়না কিছু বলল না, তবে ফ্যানের সম্মুখ বরাবর হাত দুটো বেশ আনন্দের সঙ্গে এগিয়ে দেয়। টেবিল ফ্যানের বাতাসে তার চুল ওড়ে। অর্গানজা দোপাট্টা কাঁধ বেয়ে আজও হাতে এসে কাঁচা মেহেদির উপর পড়তে ধরবে তার আগে সমুদ্র এসে ওড়না সরিয়ে দিয়ে বলে, ওড়নাটাই তো সামলাতে পারো না ঠিকঠাক। বিয়ের বয়স স্বামীর সংসার কিভাবে সামলাবে? আয়না তার দিকে একটু উঁচু হয়ে তাকালো। সঙ্গে সঙ্গে সমুদ্র শটান হয়ে দাঁড়ালো। বেশ কাছাকাছি দাঁড়িয়ে থাকলেন উনি, যার ফলে সেই পরিচিত পারফিউমের সুঘ্রাণ নাকে এসে লাগলো। আজকে উনি অন্য দিনের চেয়ে বেশি পারফিউম গায়ে মেখেছে। এত তীব্র কেন ঘ্রাণটা? এমন সময় ছাদের অনুষ্ঠানে শাইলা চৌধুরী এসে দাঁড়ালেন। আয়নার তাকে দেখা মাত্রই ভ্রু কুচকে আসে। সে হতবিহ্বল হয়ে শাইলা চৌধুরীকে দেখলো। মহিলাকে আজ বেশ সুন্দর লাগছে। ঘিয়ে রঙের একটা দামি জামদানি শাড়ি পরে এসেছেন। আচ্ছা, উনি এসেছেন কেন? ওনাকে কেন বাবা দাওয়াত দিল? ধ্যাত, বাবার উপর বেশ রাগ হচ্ছে আয়নার। এখন সমুদ্র ওনার সম্পর্কে কিছু জানতে চাইলে সবটা ভেঙে বলতে পারবে না সে। তবে আজ একটা বিস্ময়কর ঘটনা ঘটলো। আয়না যখন শায়লা চৌধুরীকে সমুদ্রের সামনে কি বলে পরিচয় দিবে সেটা নিয়ে উদ্বিগ্ন ছিল, সেই মুহূর্তে শায়লা তাদের দিকে এগিয়ে আসে এবং সমুদ্র তাকে দেখে খুব খুশি হলো বলে মনে হয়। শায়লাকে জড়িয়ে ধরে খুব সুন্দর স্পষ্ট পটু ইংলিশ অ্যাকসেন্টে বলে ওঠে, কেমন আছো? কতদিন পর দেখা। আরো কিছু কথোপকথন হলো দুইজনের মধ্যে। আয়নার কানে শুধু বেজে উঠলো সমুদ্রের বলা একটা কথা, I missed you so much. তবে ওনারা কি পূর্ব পরিচিত? সমুদ্র কোনোভাবে শায়লা চৌধুরীর সঙ্গে কানেক্টেড? শায়লা এবারে বলে ওঠে সমুদ্রকে উদ্দেশ্য করে, আমার মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম গ্রুম। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, এবং আয়ু সবচেয়ে প্রিটিয়েস্ট ব্রাইড। সমুদ্র তার কথায় মুচকি হাসে শুধু। আয়না এক পলক সমুদ্রের দিকে তাকায়, আবার অপর পলক ফেলছে শায়লা চৌধুরীকে দেখে।
সত্যি কথা বলতে ওনাকে এই অনুষ্ঠানে দেখে আয়নার একদমই ভালো লাগেনি। অবশ্য বিয়ে বাড়িতে মেহমান হিসেবে অনেক মানুষই আসবে, এটা ভেবে নিজেকে বুঝ দিয়ে শান্ত থাকলো। আজকের মতো স্পেশাল দিনে কোনো রকম ঝামেলা কাম্য নয়। সে সময় ছাদের এ প্রান্তে আলিয়া পিউকে আসতে দেখা গেল। আলিয়াও শাইলাকে দেখে অবাক হয়, তবে অভিব্যক্তিতে প্রকাশ ঘটে না। পিউ তাকে দেখে হাসি মুখে কথা বলতে লাগে। শাইলা চৌধুরী বলে ওঠে, তোমাদের দুজনকে বেশ সুন্দর লাগছে। কোনো মেয়েকে যদি এমন কথা শত্রুও বলে তাও মেয়েরা খুশিতে নেচে শত্রুকে ধন্যবাদ দিবে। সেখানে শাইলা চৌধুরী মস্ত স্মার্ট মহিলার প্রশংসা করায় আলিয়া খুশিই হয়। অবশ্য শাইলাকে নিয়ে আলিয়ার বিশেষ কোনো মতামত নেই। আপা পছন্দ করে না বিধায় সেও কম কথা বলে। আলিয়া জানালো, গেস্টরা সবাই খেয়ে নিয়েছে, ভাইয়া আপনারাও খেয়ে নেন। শাইলা তখন বলেন, সমুদ্র আয়নাকে নিয়ে যাও, গিয়ে ডিনার করো। এমন সময় সবার খেয়াল হলো আয়নার তো হাত ভর্তি মেহেদি দেওয়া। আলিয়া বলে, আপা সেই দুপুরে একাই খেয়েছে, এরপর ব্যস্ততার জন্য খায়নি কিছু। শাইলা তখন সমুদ্রের দিকে তাকায়। সমুদ্র বেশ স্বাভাবিকভাবেই বলে ওঠে, তাহলে তো মুশকিল হলো, আগে ঠিক মতো খাওয়া দাওয়া করে দিবে না? আলিয়া অনুতপ্ত বোধ করে বলে, একদমই খেয়াল ছিল না ভাইয়া। এখন আর কি করবে, মেহেদি শুকিয়ে যাক, এরপর ডিনার করব, অপেক্ষা করি ততক্ষণে। শাইলা চৌধুরী প্রস্তাব দিলেন, এক কাজ করো সমুদ্র, তুমি খাওয়ার সময় আয়নাকেও খাইয়ে দাও, তাহলে আর না খেয়ে বসে থাকতে হচ্ছে না। সমুদ্রের উত্তর শোনার আশা বাদ দিয়ে আয়না নিজে থেকেই বলল, না না সমস্যা নেই তো, আমি চামচ দিয়ে খেতে পারবো, আবার পরে খেলেও চলবে আমার, আই ক্যান ম্যানেজ। সমুদ্র বলে, এখানেই খাবার এনে দাও। আলিয়া পিউ জলদি করে দুটো বিরিয়ানির প্লেট আনলো চামচ সহ। ওরা ভেবেছে আয়না নিজ হাতে চামচ দিয়ে খাবে, যেহেতু ভাইয়া ওই সময় কিছুই বলেনি। পিউ যখন আয়নাকে খাবারের প্লেটটা ধরার জন্য এগিয়ে দেয়, আয়না কেবল হাত বাড়াচ্ছিল। সেইখানে সমুদ্র প্লেটটা নিজের হাতে কেড়ে নিয়ে বলল, আমি দিচ্ছি খাইয়ে। আয়না ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো, কিন্তু সমুদ্রের দৃষ্টি ছিল চামচ আর খাওয়ার প্লেটের দিকে। ও ব্যস্ত আয়নাকে খাইয়ে দেওয়ার আগ প্রস্তুতিতে। চামচে করে এক লোকমা মুখের সামনে ধরতেই আয়নার এত পরিমাণ লজ্জা লাগলো। এই লজ্জা পরিমাণ করা গেলে কয়েক পাউন্ড লজ্জা পাওয়া যেত। দুই গালে লাল আভা ফুটে ওঠে তার। সমুদ্র তারা দিতে আয়না ছোট করে মুখ খুলে খাবার মুখে নেয়। হবু দম্পতিকে একাই টাইম স্পেন্ড করতে দেওয়া উচিত মনে করে শাইলা আলিয়ার পিউকে অপর প্রান্তে নিয়ে যায়। ছাদের এপাশটায় সমুদ্র আয়না একদম একা হয়ে যায়। সাউন্ড বক্সটা তখন বন্ধ ছিল। আয়নার বুকে ভীষণ জোরে হৃদস্পন্দনের ওঠানামা করা শুরু করলো। দুই লোকমা খাওয়ার পর আয়না সমুদ্রের প্লেটের দিকে তাকিয়ে বলে, একটু অল্প করে দিন, এতগুলো একেবারে খাওয়া যায় নাকি? সমুদ্র চামচে উঠানো অর্ধেক বিরিয়ানি সরিয়ে দিল। চামচের উপর একটা কিশমিশ দেখতেই আয়না বলে ওঠে, কিসমিস সরান, আমি কিসমিস খাই না। সমুদ্র সঙ্গে সঙ্গে কিশমিশ সরিয়ে দিল। এরপর আয়না বলে, আমি ভাজা লাল পেঁয়াজও খাই না, ওটাও সরিয়ে দিন প্লিজ। সমুদ্র প্লেট থেকে বেরেস্তা খুঁজে বের করে সরাতে লাগলো। 10টার আগে সবার ডিনার করা শেষ হয়ে গেল। ডিনার টাইম শেষ হওয়ার পর ফাহাদ সাহেব ছাদে আসলেন। এতক্ষণ নিচেই বসেছিলেন। ছাদে ছোটরা হইচই করছে, উনি আর আসেননি। ফাহাদ সাহেব সবার খাওয়া ঠিক মতো হলো কিনা খোঁজ নিতে এসেছেন, কিন্তু শ্রাবণ, পিউ, আলিয়া সহ আরো কয়েকজন ওদের কাজিন বায়না ধরলো রাতে ওরা সমুদ্রের বাসার ছাদে মুভি পার্টি করবে। চিপস, চকলেট, আইসক্রিম খাবে আর মুভি দেখবে। কিন্তু বিয়ের আগের রাতে মেয়েকে কোনোদিনও শ্বশুর বাড়িতে পার্টি করতে দেওয়ার মতো বাবা নন তিনি আপত্তিও করলেন আর রাজিও হলেন না। সমুদ্রও চায় না এসব করতে। সে সুযোগ বুঝে ফাহাদ সাহেবের সঙ্গে তাল মেলায়, ফলে সকল প্ল্যান ভেস্তে যায়। তবে পিউরা ভীষণ মন খারাপ করছিল জন্য শাইলা চৌধুরী বলে ওঠে, তোমরা এখানে আরো কিছুক্ষণ এনজয় করো, ল্যাপটপে নিয়ে মুভি দেখো, সাউন্ড বক্স আছে, আমি পিৎজা অর্ডার করে দিচ্ছি। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই প্রবাদ মেনে ওরা রাজি হয়ে যায়। বড়রা সব চলে গেলে জোরে গান বাজানো হলো। আয়নার অবশ্য একটু অসুস্থ বোধ হতে লাগলো, তবুও সে সবার সঙ্গে ছাদেই রয়ে যায়। সমুদ্র বলে ওঠে, আমি নিচে গেলাম, একটা কাজ আছে। সমুদ্রের এসব আলগা জিনিসপত্র বেশ বিরক্ত লাগে। সে ফাহাদ সাহেবের সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে কিছু আলোচনা করবে। একা মানুষ সব সামলাচ্ছে, মেয়েগুলো ছোট ছোট, ওরা কি বা সাহায্য করবে? ওনাকে একটু হেল্প করলে তাও যা কাজ হওয়ার হবে। সদর দরজা খোলার আওয়াজে সমুদ্র সিগারেট পায়ে পিষে ফেলে বারান্দা থেকে উকি মারল। আয়না ছাদ থেকে এসেছে। সে দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, ব্যাচেলর পার্টি শেষ? আয়না বলে, ওর শরীর খারাপ লাগছে। তখনই পিউ, আলিয়া, শ্রাবণ এসে ঢুকলো। শ্রাবণ বলে ওঠে, ডক্টর ভাই দেখো রুগী আনছি, প্লিজ ভাবিকে ওষুধ খেয়ে সুস্থ করে দাও। সমুদ্র তাকে অবলোকন করে বলে, রুমে গিয়ে এসে ছেড়ে বসো। আয়না নিজের রুমে এসে ভারী লেহেঙ্গা পাল্টে সুতির জামা পরে ফ্রেশ হতে গিয়ে একবার বমি করে দেয়।
মাথা ভীষণ ব্যথা করছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে সে। পিউ আলিয়া শ্রাবণ ড্রয়িং রুমে অপেক্ষায় আছে। ফাহাদ সাহেব নিজের রুমের দরজা লাগিয়ে ঘুমাতে গেছেন, আর এদিকে সমুদ্র নিচে গেল। একটু পরে ফিরে এসে ওষুধ আলো। আয়না কোথায়? আলিয়া উত্তর দিল, আপার রুমে। ভালোই অসুস্থ, বমি করেছে, প্লিজ দেখেন আপার কি হলো। সমুদ্র আয়নার রুমে ঢুকে যায়। ওরা কেউই ঢুকলো না, বাইরেই বসে থাকলো। সবার ভেতর চাপা দুশ্চিন্তা কাজ করছে। আয়না নিস্তেজ কাহিল হয়ে বেডে পা তুলে বসে আছে। সমুদ্র আশায় সে নড়ে চড়ে উঠল। এরপর বলে, আমার প্রচুর মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথা ব্যথাতেই ছিঁড়ে যাবে আমার। আর কোনো সমস্যা? হিল পরার জন্য পাও ব্যথা করছে। সমুদ্রের হাতে একটা কালো ব্যাগ ছিল, সে দুটো মেডিসিন বের করে বলে। আয়না বিনা বাক্য ব্যয়ে, এমনকি ওষুধের নাম অবধি না দেখে খেয়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। সমুদ্র বের হয়ে যায়। আধা ঘন্টা পরে আবারও আসবে। সত্যি যখন সে আধা ঘন্টা পর আয়নাকে দেখার জন্য যায়, তখন সে গভীর ঘুমে আচ্ছন্ন। সমুদ্র রিলিফ ফিল করে, যাক ঘুমের ওষুধ খেয়ে আরামে ঘুমাচ্ছে। ফিরে যাওয়ার আগ মুহূর্তে খেয়াল হলো ওর পা ব্যথা ছিল। কালো ব্যাগটা থেকে একটা পেন রিলিফ ক্রিম বের করে আয়নার সামনে এসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। এরপর পায়ে মলম লাগিয়ে দিয়ে উঠে আসবার সময় দেখলো হাতের মেহেদি শুকিয়ে ঝরে পড়ছে। সমুদ্র হাতের উপর নকশা করা একটুখানি শুকনো মেহেদি সরিয়ে দেখলো মেহেদি একদম রং হয়নি, কেমন খুব মৃদু কমলা রঙের হয়েছে। কোথায় যেন পড়েছিল, মেয়েদের বিয়ের মেহেদির গাঢ় রং তখনই হয় যখন স্বামী ভালোবাসে অনেক। তবে কি প্রাচীনকালীন কুসংস্কারও কখনো কখনো সঠিক বলে, কে জানে। বিয়ের দিন সকাল 10টার পর আয়নার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই তার বেশ সতেজ অনুভূত হলো। মাথা ব্যথা, খারাপ লাগে, এমনকি পা ব্যথা কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পায় না শরীরে, বরং অন্যান্য দিনের চেয়ে বেশি ফ্রেশ লাগছে। সে আড়মোড়া ভেঙে ফোন হাতে নিয়ে দেখে সকাল 7:30টার দিকে সমুদ্রের একটা মিসড কল। তার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। সমুদ্র বোধহয় মেডিসিন দেওয়ার পরও কিয়ৎক্ষণ পর আবার এসেছিল রুমে। ওই সময় আয়নার চোখ ভর্তি ঘুম থাকলেও হালকা জাগ্রত ছিল সে। সমুদ্র যে তার পায়ে মলম লাগিয়ে দিয়েছিল সে খেয়াল আছে তার। আয়নার বিয়ের দিনে সকালটা বেশ ভালো গেল। ঘুম থেকে উঠে সে বাবার কাছে গেল। বাবা তুমুল ব্যস্ত থাকার পরও তাকে নিয়ে ব্রেকফাস্ট করতে বসলেন। আয়না বাবার সঙ্গে নাস্তা করলো। আলিয়া এসে তার পাশে দাঁড়িয়ে বলে, আপা তোমার মেহেদি দেখি। আয়না নিজের দুই হাতের দিকে তাকালো। মেহেদি সারা রাত ধরে লাগানোই ছিল, এত ঘুমেছিল যে তোলা অবধি হয়নি রাতে। আয়নার হাত ভর্তি মেহেদিতে লালচে রং এসেছে, তবে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও গাঢ় হবে মেহেদির রং। সে খাওয়া ছেড়ে উঠে হাতে সরিষার তেল মাখলো, এতে করে নাকি আরও রং গাঢ় হয়। 12টার মধ্যে আয়নাদের বাসার পরিস্থিতিতে ওভার উৎসব ভাব চলে এলো। তার বাবার যেন সবকিছুতে এলাহি কারবার করার ইচ্ছা জেগেছে। একটা গরু, একটা খাসি জবাই করা হলো। গ্যারেজে বাবুর্চি এসে রান্নার আয়োজন করছে। ছাদে খাওয়ার ব্যবস্থা করা আছে। ঘরে ইভেন্ট প্ল্যানাররা এসে ফুল দিয়ে বাসা ঘর সাজাচ্ছে। বিল্ডিংয়ে মরিচ বাতি ঝুলিয়ে দেওয়া হলো। হুলস্থুল কাণ্ড যেন। আয়না অবাক হয়, বাবা আগতেই এই অবস্থা করে ফেলেছেন। বিয়ের মেন অনুষ্ঠান আসলে কি করবে? আচ্ছা, এত এত আয়োজনের মধ্যে সমুদ্রকে কি যৌতুকও দিতে হবে? এই ব্যাপারে উনি আদৌ কিছু বলবেন? হয়তোবা বাবার কাছে যৌতুক চেয়েছে। তার বাবার উপর আর কত চাপ দেবে? যৌতুক শব্দটা মাথায় আসার পর কেবল ওইটাই ঘুরঘুর করতে লাগলো। মাথা থেকে কিছুতেই সরাতে পারছে না। সে দ্রুত সমুদ্রের নাম্বারে ডায়াল করে। কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকলে সরাসরি কথা বলাই উত্তম। সমুদ্র একদম সকাল 6টার দিকে উঠে প্রোটিন শেক পান করে রাস্তায় কিছুক্ষণ জগিং করেছে। এরপর বাসায় ফিরে 20 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নাস্তা করে দেখে বাসায় কেউ ঘুম থেকেই উঠেনি। সে ফের রুমে গিয়ে কিছুক্ষণ ল্যাপটপে বসে সব ইমেল চেক করে, তবুও সময় কাটেনি জন্য পুনরায় ঘুমাতে যায়। বাংলাদেশে আসার পর ঘুমানোর সময় বেশি পাচ্ছে। ফোনের আওয়াজে তার তীব্র অসময়ের তন্দ্রা সামান্য ছুটে যায়। সে হাতড়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। আয়নায় কলিং দেখে প্রায় ঘুমন্ত অবস্থায় ফোন রিসিভ করে। তার মনে হচ্ছিল ফোন কানে নিয়ে সে ঘুমিয়ে যাবে। আয়না ওপাশ থেকে কী সব বলল, কেন যেন মাথায় কিছুই ঢুকলো না সমুদ্রের। তবে ও যখন বলে, আপনি কি যৌতুক চান? সমুদ্রের ঘুমের ঘোরে টলতে থেকে বলল, দাও। কিভাবে দেবো আপনাকে? সারাদিন অফিস সংক্রান্ত কর্ম মাথায় ঘুরে এসে না বুঝেই বলে, ইমেল পাঠাও, না হলে ড্রাইভে সেন্ড করো তো, দেখছে। আয়না একটু জোর করে হতভম্ব হয়ে চেঁচিয়ে উঠে বলল, যৌতুক আপনাকে ইমেল পাঠিয়ে দিতে হয়? সমুদ্রের তখন সবে ঘুম ছুটে ব্রেন অবসর থেকে কাজে নামলো। সে চোখ কচলিয়ে বলল, কি বলছো? আবার বলো। ঘুমেছিল, বুঝতে পারিনি। আয়না কাচুমাচু করে বলে, আপনি কি বিয়ে করার সময় যৌতুক নিচ্ছেন? সমুদ্র ফোনের এ প্রান্ত থেকে বলে, যৌতুক আবার কি? সারাদিন মাথায় সব উদ্ভট জিনিস ঘুরে গেল। আয়না দৃঢ়তার সাথে বলে, উদ্ভট কেন হতে যাবে? সমাজে এসব হচ্ছে না। সমাজে তো দিনভরের ব্যবসা হচ্ছে। আমি কি বলেছি নাকি তুমি দিনভর নিয়ে ব্যবসা করছো? আপনি আমাকে দিনমোহরও দিবেন? সমুদ্র ফোন কানে নিয়ে চিত হয়ে শুয়ে বলে, তোমার কি মনে হয় আমাদের বিয়েটা খেলা খেলা বিয়ে, টয় ম্যারেজ?
তা নয়, তবে আপনি তো কিছুই বলেননি আমায়। তোমার বাবা সরাসরি আলাপ করে নিয়েছে। তাছাড়া ছোট মানুষ তুমি, এর জন্য তোমার সাথে আলোচনা করিনি। আমি ছোট মানুষ হলে ছোট মানুষকে বিয়ে কেন করছেন? সমুদ্র দুপল ভাবলো, এরপর উত্তর দিল, ছোটকে বিয়ে করা যায়, কিন্তু টাকা পয়সা আলাপ করা যায় না। আয়না আরো কিছু বলতে চাচ্ছিল, তার আগে সমুদ্র বলে ওঠে, একটু পর তোমার বাসার উদ্দেশ্যে বের হব, তখন যা বলার বলবে। আয়নার তখন বউ সাজা প্রায় শেষ, ঘোমটার সেটিং করানো হয়ে গেছে, লাল শাড়িতে তাকে সত্যিকারের বউদের মতোই লাগছে। সে বারবার নিজেকে মিররে দেখছে, বিশ্বাসই হচ্ছে না এই বউটা সে নিজে। আলিয়া একটু পরপর রুমে আসছে। আখথাওয়া বাসাতেই সাজানো হয়েছে থাকে, খুব বেশি সাজেনি, সিম্পল সাজ যাকে বলে। আলিয়া এসেই বলল, আপা সুন্দর করে হাসো। আয়না হাসি দিতে এসে ছবি তুলে ফেলে বলল, দুলাভাইকে তোমার ছবি পাঠাবো। আয়না ঠোঁট বাঁকিয়ে বলে, ওনার সময় আছে নাকি ছবি দেখার? আলিয়া 1 মিনিট পর হাসি দিয়ে বলে, দুলাভাই তোমাকে দেখার জন্য উদগ্রীব। দেখো মুহূর্তের মধ্যেই সিন করে তোমার আরো ছবি দেখতে চাচ্ছে। আয়না ছো মেরে ফোনটা তার হাতে নিয়ে দেখে আসলে মেসেঞ্জারে সমুদ্রের সঙ্গে আলিয়ার চ্যাটিং হয়েছে। সমুদ্র তার ছবিতে লাভ রিয়াক্টও দিয়েছে, আবার আলিয়াকে উদ্দেশ্য করে মেসেজ দিয়েছে, অনেক সুন্দর লাগছে, আরো ছবি তুলে এখনই পাঠাও। আয়না মনে মনে বলে, বজ্জাত বেটা, অন্যদের সামনে ভাব এমন ধরে যেন কত দরদ তার, অথচ ফাঁকা বাস, ভেতরে একদম ফাঁকা। আলিয়া ভয়েস মেসেজ দিল, ভাইয়া এভাবে তো ফ্রিতে বউ দেখা যাবে না, বোনাস গিফট দিলে আমি ভেবে দেখতে পারি। আয়না ভাবে উনি এটারও রিপ্লাই উনি দিবেন। প্রয়োজনীয় ইমেল ছাড়া যে একটা বাড়তি টেক্সট দেয় না, তার এত আজাইরার সময়ও হবে, কিন্তু সমুদ্র রিপ্লাই দিল। আয়নাও পড়লো কি লিখেছে, সে টেক্সট দিয়েছে কিছুটা এমন, নিজের বউকে দেখতেও বোনাস গিফট দিতে হয়? আপু তুমি তো আমার চেয়ে বড় ব্যবসায়ী। ঠিক আছে, দিব গিফট তোমাকে, এবার ছবি পাঠাও। আয়না টাসকি খেলো টেক্সটটা পড়ে। আলিয়া কিছুক্ষণ জোরে জোরে হেসে আয়নার আর একটা মাত্র ছবি তুলে পাঠালো, ওটাও সঙ্গে সঙ্গে সিন হলো। আয়না আর দেখলো না, সে বউ সেজে সারা বাড়ি ঘুরে বেড়ালো, উপস্থিত আত্মীয়দের সঙ্গে আন্তরিকভাবে ছবি তুললো, বাবার সাথে ছবি তুলে মিলিকে কোলে তুলে নিয়ে আদর করে ছবি তুললো। আজ সে কেন যেন খুব খুশি, অথচ 1 সপ্তাহ আগেও পাত্রপক্ষ দেখতে আসবে এই দুশ্চিন্তায় সে অসুস্থ বোধ করছিল। কিন্তু একটু পর যে তার বিয়ে, এতে তার কোনো কষ্ট হচ্ছে না, বরং সমুদ্রের জন্য অচেতনমূলকভাবে হলেও অপেক্ষায় আছে। জামাইবাবু বিড়াল ভয় পায়, এই জন্যে মিলিকে বারান্দায় রাখার ব্যবস্থা করা হয়েছে। বরযাত্রী এলো ঠিক 6টার দিকে, একদম ঘড়ি ধরা সময় এলো তারা। আয়না তখন রুমে বসেছিল। সমুদ্রের জন্য দরজার ফিতা দিয়ে গেট ধরা হলো, টাকা না দিলে মেয়ে পক্ষরা বরকে ভেতরে যেতে দিবে না। সমুদ্র এমনিতেই ঘাওড়া, সে মোটেও টাকা দিতে রাজি নয়। পিয়ুষ রাবণকে জানিয়ে দিল ওদের বলতে যে বর কোনো টাকা দিবে না, এমনকি গেটের ফিতা খুলে দিতে, কিন্তু ওরা দুইজন সমুদ্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। ফিতার ভেতর দিয়ে টপকে ওদিকে গিয়ে আলিয়া সঙ্গ দিয়ে বলল, ভাইয়া জলদি ভাবির ননদ, বোন আর দেবরকে বিয়ের গেট ধরা বাজেট দাও। আফটার অল ভাই আর বউয়ের জন্য তো বাজেট পাস করছি। সমুদ্র নিজের দলের মন্ত্রী সৈন্যকে বিপক্ষ দলে ভিড়তে দেখে হতাশ হয়ে পকেট থেকে টাকা বের করে দেয়। সে বুঝেই গেছে আজ ওর সব দিক থেকেই লস। টাকা দেওয়ার পর আলিয়া ফিতা খুলে দিয়ে শরবত আর মিষ্টি খাওয়ালো। সোফায় বসার পর সমুদ্র বারবার আয়নাকে খুঁজতে থাকে। আয়নাকে দেখতে না পেয়ে সে আলিয়াকে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।